জি ভাই। আচ্ছা, এবার আমরা এই সার্চ ইঞ্জিনটা একটু ক্লিয়ার হই। সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা একটা সফটওয়্যার সিস্টেম। সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম। এটা একটা সফটওয়্যার সিস্টেম। এইটা ডিজাইন করা হয়েছে ওয়েব সার্চের জন্য। ওয়েব সার্চ হলো আমরা এই যে অ্যাড্রেস বারে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে যে আমরা সার্চ করি, এইটারে টোটালটারে বলা হয় ওয়েব। এই ওয়েবের মধ্যে আমরা সার্চ করি। দে সার্চ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন এ সিস্টেমিক ওয়ে, একটা প্রচলিত নিয়মে। পার্টিকুলার ইনফরমেশন স্পেসিফাইড ইন এ ওয়েব সার্চ কোয়ারি। একটা সার্চ কোয়ারির জন্য পার্টিকুলার ইনফরমেশনগুলো সামনে না ধরে। সার্চ ইঞ্জিনের কাজ হলো, সার্চ ইঞ্জিনের একটা সফটওয়্যার সিস্টেম। এইটা করে কি আপনার, এইটা এমনভাবে ডিজাইন করা বা এই সফটওয়্যারটা এমনভাবে কাজ করে যে আমরা যদি কোনো কিছু ওয়েবে সার্চ করি, এইটা তার যে সিস্টেমটা তার মধ্যে দেওয়া আছে, মানে যে সফটওয়্যার সিস্টেমটা তার মধ্যে দেওয়া আছে, এইটা আমাদের সামনে পার্টিকুলার ইনফরমেশনগুলো আনার চেষ্টা করে আমাদের সার্চ কোয়ারির উপরে। এতটুকু কি বুঝতে পারছেন? আমরা যখন কোনো কিছু সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন চেষ্টা করে আমাদেরকে বেস্ট রেজাল্টটা দেওয়ার জন্য। আমরা যখন ওয়েবে কোনো কিছু সার্চ করি, আর সার্চ ইঞ্জিনের উদাহরণ হিসাবে যদি আমি দেই, গুগল, বিং, ইয়াহু, এছাড়াও আছে ইয়েন্ডেক্স, এগুলি হলো প্রচলিত আর কি। তবে গুগলের ইউজার সবচেয়ে বেশি, আর বাংলাদেশ থেকে তো আমরা বরাবরই গুগল ইউজ করি। এই হিসাবে আমরা যখনই সার্চ ইঞ্জিন বলবো, আমরা বুঝে নেব যে গুগলের ইন্ডিকেট করতেছি, অথবা আমরা যদি গুগল বলি তাও বুঝে নেব যে আমরা সার্চ ইঞ্জিনকে ইন্ডিকেট করতেছি। তাইলে সার্চ ইঞ্জিন সম্পর্কে কি মোটামুটি একটা ধারণা আসছে? সার্চ ইঞ্জিনটা কি? জি, মোটামুটি পুরো ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর এসইও সংজ্ঞাটা একটু দেখেন। SEO is a process of making your site better for search engine. SEO একটা প্রসেস, এইটা আমার সাইটের সার্চ ইঞ্জিনের জন্য বেটার ভাবে তৈরি করে। আমার একটা ওয়েবসাইট আছে, ধরে নেন যে আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা আমি সার্চ ইঞ্জিনে যদি না দিই, তাহলে তো আমার যদি কেউ যদি সার্চ করে, আমার তো আর পাবে না। কেউ যদি আমার ওয়েবসাইটটা সার্চ করে, তাহলে সে তো আর আমার ওয়েবসাইটটা পাচ্ছে না। তো সার্চ ইঞ্জিন প্রসেসটার মাধ্যমে আমি সার্চ ইঞ্জিনের কাছে যখন আমার সাইটটা সাবমিট করব, তখন সে এটার একটা রেজাল্ট শো করবে, আদারওয়াইজ না। আর পরের অংশটা হলো দ্য বেটার ভিজিবিলিটি অফ ইউর সাইট ইন সার্চ রেজাল্ট ফর ভিজিটর্স। অর্থাৎ ভিজিটরের জন্য বেটার ভিজিবিলিটি, মানে ইউজার ফ্রেন্ডলি, এক কথায় ইউজার ফ্রেন্ডলি ভাবে তাদের সামনে এটা আমার সাইটটারে প্রদর্শন করবে। আমি যদি এসইও টোটাল প্রসেসটারে মেনটেন করি, তাহলে আমার সাইটটা এই সার্চ ইঞ্জিনের কাছেও প্রিয় থাকবো, আবার এই মানুষের কাছেও থাকবো। কারণ সার্চ ইঞ্জিনের কাছে যখন প্রিয় থাকবো, তখন মানুষ এটার মধ্যে অটোমেটিক্যালি ঢুকবো। কারণ সার্চ ইঞ্জিন একটা জিনিস বলতেছে যে বেটার রেজাল্ট আমি সামনে দিতেছি। সার্চ ইঞ্জিনের কাজ হলো একটা ভালো একটা রেজাল্ট ভিজিটরের সামনে দেওয়া। নাইলে তো সার্চ ইঞ্জিন, মনে করেন আমি যদি এরকম রেজাল্ট না পাইতাম, তাহলে কি আমি গুগল ইউজ করতাম? গুগল যদি আমার এরকম প্রপার রেজাল্টগুলো না দিতে পারতো, তাহলে কি আমি গুগল ইউজ করতাম? জি না। তাইলে গুগলের যে ভিজিটর, আমরা যে গুগলের ভিজিটর, এটা কিন্তু গুগল পাইতো না। গুগলের ভিজিটর কমে যেত, অন্য কোনো সার্চ ইঞ্জিন হয়তো র্যাঙ্কে থাকতো। এখন বর্তমানে র্যাঙ্কে আছে গুগল। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন আর এসইও এই দুটো বিষয় তো ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, আমরা পরের টপিকে আসি। এসইও কিভাবে কাজ করে বলেন তো, কেউ একজন বলেন তো। এছাড়া কাজ করে যখন আমরা একটা ওয়েবসাইট খুলি, তারপর ওইটা গুগল ক্রোলের মাধ্যমে এটা সব ডাটাগুলো ইন্ডেক্স করে রাখে। জি, ওই ডাটাগুলো যদি আমরা ঠিক মতো অ্যানালাইসিস করে যদি করি, তারপর আমরা সার্চ দিলে প্রথম মানে পেজে দেখতে পারি। এই যে দেখেন, এই প্রথম পেজে আসাটাই সার্চ ইঞ্জিন ইউজ বট
অর্থাৎ সার্চ ইঞ্জিনে বট যেটার আমি ক্রলার বলছিলাম, ক্রলার বা বট একটা মেশিন, যেটা হলো সফটওয়্যার সিস্টেম। সার্চ ইঞ্জিন একটা সফটওয়্যার সিস্টেম ইউজ করে, এটারে বলা হয় বট। গুগলের যেটা এটারে বলা হয় গুগল বট, ইয়াহো যেটা এটা হলো ইয়াহো বট, মানে প্রত্যেকটার পিছনে বট শব্দটা ব্যবহার করা হয়। তাহলে সার্চ ইঞ্জিন ইউজ বট মানে একটা সফটওয়্যার সিস্টেম তারা ইউজ করে ক্রল পেজ টু ক্রল পেজ, মানে আমার যে ওয়েব পেজ আছে এইটাকে ক্রল করার জন্য। অন দ্য ওয়েবসাইটস ফ্রম পেজ টু পেজ, মানে এই ওয়েবসাইটের পেজ টু পেজে এটা ক্রল করে। গুগলের যে বট আছে এই বট করে কি এই পেজে পেজে গিয়ে ক্রল করে, মানে লিঙ্কে পোস্টে সে যায়। এটার মধ্যে কি আছে ইনফরমেশনগুলো, কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দোজ পেজেস, যে পেজগুলোতে সে যায় এই পেজগুলোর কালেকশন সে করে ইনফরমেশনগুলো সে কালেকশন করে পুটিং দ্যাম ইন এ ইন্ডেক্স। পরে এটা কি করে কি সে তার ইন্ডেক্সের মধ্যে এটা রাখা দেয়। কেউ যদি এই রিলেটেড সার্চগুলো করে তখন সে সরাসরি এখান থেকে রেজাল্ট দেখা দেয়। আমরা যখন গুগলে সার্চ করি, একটা কিছু সার্চ করলে সেকেন্ডে অনেকগুলো রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসে। হাউ ডাজ এসইও ওয়ার্ক? তাহলে এসইওটা কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছেন? জি ভাই। বলেন তো, কি একজন বলেন। এসইওর যে মানে এখানে এটাই বোঝাচ্ছে যে এসইওর কাজটা তার একটা বট থাকে। এই বট আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো তার পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়ার জন্য মানে লিংক তৈরি করে। না এটা এখনো লিংকের কাছে আসে না, ব্যাপারটা এরকম না। আমরা তো সার্চ ইঞ্জিন কি এটা বুঝতে পারছি না। সার্চ ইঞ্জিন তার গুগল আমরা সার্চ ইঞ্জিন না বলি, গুগল বলি, সরাসরি গুগল বলি। গুগলে একটা বট ইউজ করে, মানে সফটওয়্যার সিস্টেম বট ইউজ করে কি জন্য, এই ওয়েবে যতগুলা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে এই বটে ওয়েবসাইটগুলোতে ঢুকে। যদি ধরেন আমার একটা ওয়েবসাইট এটা আমি গুগলে সাবমিট করলাম, এসইওর মাধ্যমে আমি এটা সাবমিট করি আর কি, সাবমিট করলাম, তখন গুগলের কাজ হইলো তার বট পাঠায় দেয় আমার ওয়েবসাইটে যে তুমি তার প্রত্যেকটা এই ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা লিঙ্কে তুমি ঘুরে আসো, যে লিঙ্ক আছে তুমি প্রত্যেকটা লিঙ্কে গিয়ে ঘুরে আসো, ঘুরে এটা থেকে তুমি ইনফরমেশন গ্যাদার করো, কি কি ইনফরমেশন আছে এটার মধ্যে দেওয়া বা কি কি ইনফরমেশন সে আপডেট করতেছে এই ওয়েবসাইটের মাধ্যমে, তুমি এগুলা ইন্ডেক্স করে রাখো। গুগল এই বিষয়গুলো ইন্ডেক্স করে রাখে, যখন কোনো একজন ভিজিটর সার্চ করে তখন ওই ইন্ডেক্স থেকে শুধুমাত্র রেজাল্টটা সে শো করে। এইটা এখন আমরা যে জায়গাতে ঢুকলাম, এখানে যদি আমরা কোনো কিছু সার্চ করি তাহলে আমরা কোন অংশ কি বিষয়টা ব্যবহার করতেছি, একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি। এই মুহূর্তে আমরা একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছি। আমি একটা কিছু দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে গুগল আমারে কিছু ডাটা দিল, এই অ্যাডগুলা বাদে যে ডাটাগুলো দিল এগুলা, এই যে গুগল আমারে কিছু সার্চ রেজাল্ট দিল। এখানে টোটাল 10টা রেজাল্ট দেয়। 10টা রেজাল্টের মধ্যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও শব্দটা লেখার কারণে এটা প্রথম র্যাঙ্কে আসছে। এখন কথা হলো গুগল এইটা কিভাবে পাইলো তার 1 নম্বরে, এটা গুগল কিভাবে 1 নম্বরে নিয়ে আসলো, এটার পিছনে কারণ কি? কারণ হলো এই পেজটা এসইও অপটিমাইজ করা, এই পেজটা এসইও অপটিমাইজ করা। এখন কথা হলো এসইও অপটিমাইজ করা, তাহলে গুগলে কি করলো, গুগলে প্রথমে তার বট পাঠাইলো তার সাইডে, এই সাইটের ভিতরে পাঠাইলো, এই সাইটের ভিতরে গুগল তার বট পাঠাইলো যে তুমি দেখো এই সাইটটা যখন আমার কাছে সাবমিট করছে এই সাইটটার ভিতরে তুমি ঢুকো, তার লিঙ্কে তুমি ঘুরে তার কোন লিঙ্কে কি ইনফরমেশন আছে এইটা তুমি আমার ডাটাবেজে ইন্ডেক্স করো, আমার সার্ভারে তুমি এটা ইন্ডেক্স করো। গুগল এভাবে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের ডাটাগুলা সে ইন্ডেক্স করে রাখে, তার বটের মাধ্যমে সে ডাটাগুলা কালেকশন করে, এই ডাটা কালেকশন করে তার সার্ভারে সে জমা রাখে। যখন কোনো ইউজার একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে গুগল তখন তার ওই ডাটাবেস থেকে রেজাল্টটা শো করে। এক্ষেত্রে যার এসইও কোয়ালিটি যত ভালো সে তার র্যাঙ্ক তত ভালো থাকে।
মানে সে র্যাঙ্কে যাইতে পারে আর কি। এসইওটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? জি ভাই বুঝছি এখন। না বুঝলে আবার বলেন, আমি আরেকটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো আর কি। না এবার ক্লিয়ার আছে, আর তো টাইম না থাকলে আমি ক্লিয়ার। সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল তার একটা বট ইউজ করে আমি যে ওয়েবসাইট বা একটা পেজ তৈরি করলাম এইটা তার এখানে ইন্ডেক্স করার জন্য। কিভাবে ইন্ডেক্স করে? আমি তার একটা পারমিশন দিই, এসইওর মাধ্যমে আমি তার একটা পারমিশন দিব। এটা আমরা পরবর্তীতে দেখবো। এসইওর মাধ্যমে আমরা একটা পারমিশন দিব, পারমিশন দিলে তার বট আমার সাইটে পাঠাবে। মানে সার্চ ইঞ্জিনের যে বট আছে, বটটা আমার সাইটে পাঠাবে, বলবে যে তুমি তার লিঙ্কগুলা ঘুরে আসো, লিঙ্কগুলা ঘুরা তুমি ইনফরমেশনগুলো নিয়ে আসো, যাতে কেউ সার্চ করলে আমি সার্চের রেজাল্টে এই পেজটা দেখাইতে পারি, যদি যখন প্রয়োজন হবে আমি যাতে দেখাইতে পারি। সার্চ ইঞ্জিনের কাজ এতটুকু। এইটা তো বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন কি করতেছে? সার্চ ইঞ্জিন আমি যখন সার্চ ইঞ্জিনে দিলাম আমার সাইটটা, তখন তার একটা লোক পাঠালো, একটা প্রতিনিধি পাঠাইলো, যে যা তুই হ্যার গিয়া খোঁজ খবর লইয়া হ্যার বাড়িতে কে কে থায়, কই কই থায়, কোন কোন জায়গাতে থায়, এটা তুই একটু দেখে আয় ডাটাগুলো আইনা আমার দে, আইনা আমার কাছে আমার খাতার মধ্যে লেখা রাখ। তো এই বট করলো কি গ্যাসের এই কাজটা করে আসার পরে একজন ভিজিটর যখন সার্চ করলো, সার্চ করার পরে ওই যে খাতার মধ্যে লেখা রাখছিল ওখান থেকে তার একটা রেজাল্ট দিয়ে দিতেছে। এক্ষেত্রে অনেকগুলা বিষয়, এক্ষেত্রে আমাদের ফুল এসইও প্রসেসটা এটার সাথে কাজ করবে। ফুল এসইও প্রসেসটার ফলে কিন্তু অ্যাকচুয়ালি এই রেজাল্টটা পাবে, মানে আমার পেজের রেজাল্টটা আসবে। জি বুঝছি। সামনে আগে নাকি? জি আগাইতে পারেন। এখন কথা হইলো এসইও কি জন্য ইম্পর্টেন্ট, জরুরি। আমি যদি সার্চ ইঞ্জিনে কাজ করতে চাই, অর্থাৎ আমি যদি ওয়েবে কাজ করতে চাই, কোনো ক্লায়েন্টের অথবা আমার নিজের জন্য একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই, তাইলে আমার জন্য দরকার হলো আপনার ভিজিটর, অর্থাৎ আমার সাইটে লোক আসতে হবে, আইসা আমার সাইটটা দেখতে হবে। যদি কেউ না আসে আমার সাইটে, তাহলে এক্ষেত্রে তো আমার সাইট করে কোনো লাভ নাই। বা কোনো একজন ক্লায়েন্ট যখন একটা সাইট করলো, তাই সাইটে যখন লোক না যাইব, তাহলে তো সে সাইট করে কোনো লাভবান হইতেছে না, এই সাইট দিয়ে তো তার কোনো কাজে আসতেছে না। অযথা সে পোস্ট করলো, সাইটে লোক আসলো না, তাহলে তো তার সাইটের কোনো নাই, ভ্যালু নাই। এক্ষেত্রে দুইভাবে এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমার ওয়েবসাইটটারে মার্কেটিং করতে হবে। মানে সার্চ ইঞ্জিনের মধ্যে আমার ওয়েবসাইটটারে যে কোনোভাবে মার্কেটিং করতে হবে, যাতে মানুষ দেখে। এক কথায় নিজের দৌড় নিজের পিটাইতে হবে, দেখ ভাই আমার জিনিসটা বালা, তুই নে এটা। বুঝছেন নাকি কি বললাম কথাটা? জি, এই এসইওটা ছিল একটা দোকানের মতো, যখন আমি একটা দোকান নিলাম, আর দোকানটা আমি নিলাম, যদি কাস্টমার না আসে তাহলে তোমার তো ব্যবসা হবে না। দোকানটা যে আমি এই পজিশনে নিছি, একটা জায়গায় নিছি, এটা মনে করেন মাইকিং করে, তারপর মানুষের পরিচিত করাইলাম, এটাই হচ্ছে মনে করেন আমি যেটা সহজ বাংলায় বুঝলাম। জি, এখন কথা হইলো এই আগে ডোমেন হোস্টিং নিয়ে একটু বলছিলাম, কেউ হয়তো বুঝছেন, কেউ হয়তো বোঝেন নাই। ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আসতেছে, তারপরে আবার একটু উদাহরণ টানার জন্য বলতেছি আর কি। মনে করেন আমি প্রথমে একটা এই নাম নিলাম, একটা দোকান দিব, আমি ঠিক করলাম যে একটা ট্রেনিং সেন্টার বা কোনো একটা কিছু দোকান দিব, দোকানের জন্য আমি একটা নাম নিলাম। এই নামটারে বলছিলাম আমরা ডোমেইন, অর্থাৎ আমার দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগালাম আর কি, এইটাই ধরেন একটা ডোমেইন। এই ডোমেইনটা যখন রাখলাম, তখন আমার একটা স্পেস দরকার, যেহেতু দোকান রাখছি, আমার দোকানের জন্য একটা স্পেস দরকার না। আমি একটা স্পেসও ভাড়া নিলাম, ভাড়া নিয়ে এটার সামনে আমি এই সাইনবোর্ডটা ঝোলাইলাম। অর্থাৎ আমি একটা ডোমেইন এবং একটা হোস্টিং এর মালিক হলাম। কি জন্য? আমি একটা ওয়েবসাইট তৈরি করব, একটা ব্যবসা বা একটা প্রোডাক্টের অথবা কোনো একটা সার্ভিস আমি দেবো আর কি, মানুষের আমি দিব। এখন এইটা আমি ওয়েবের মাধ্যমে মানুষের জানাইতে চাইতেছি, এই ক্ষেত্রে আমার একটা ওয়েবসাইট তৈরি করা জরুরি। আর ওয়েবসাইট তৈরি করলে এই ওয়েবসাইটটা আমার মানুষের কাছে পৌঁছাইতে হইব। যদি মানুষের কাছে আমি নাই পৌঁছাইতে পারলাম, তাহলে তো আমার ওয়েবসাইটের কোনো ভ্যালু নাই। আর ওয়েবসাইটটা পৌঁছাতে গেলে
দুইটা ওয়েতে আমরা পৌঁছাইতে পারি। একটা হলো আপনার গতকালকে বলছিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর একটা হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে গেলে গুগলের আমার সরাসরি টাকা দেওয়া লাগতেছে। গুগলের গিয়া কইতেছে ভাই তুই নেটে টেহা রাখ, তুই মানুষের সামনে নিয়ে আমার পেজটা দেখাইস। আর যখন আমরা এসইও করব তখন আমাদের এই টাকাটা লাগতেছে না, যেটা আমার গুগলের দেওয়া লাগতেছে আমার পেজটা আনার জন্য। এইটা আসবে, এইটাতে আমার ভিজিটর আসবে অর্গানিক ওয়েতে। আমার সাইটটা ভালো হইলে আমার জায়গায় ভিজিটর আসবে। সাইটটা যদি আমরা প্রপারভাবে তৈরি করতে পারি, হ্যাঁ আমরা যদি এসইও অপটিমাইজ ভাবে, হ্যাঁ এখানে কথা হলো, হ্যাঁ এসইও অপটিমাইজ ভাবে যদি আমরা সাইটটা তৈরি করতে পারি বা একটা ক্লায়েন্টের সাইট আমরা তৈরি করে দিতে পারি, তাইলে এটা অবশ্যই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসবে। এতটুকু ব্যাপার বুঝছেন তো? জি ভাই বুঝছি। তাইলে হ্যাঁ ভাই। এখানে দেন, এটার জন্য আমি একটা ইয়া কালেক্ট করছি। এসইও ইজ এ ফান্ডামেন্টাল পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটা বড় অংশ এসইও। বিকজ পিপুল কন্ডাক্ট ট্রিলিয়ন অফ সার্চ, মানুষে প্রায় ট্রিলিয়নের উপরে সার্চ করে প্রতি বছর। দে ফাইন্ড ইনফরমেশন, তারা ইনফরমেশন পায় অ্যাবাউট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। প্রোডাক্টস এবং সার্ভিসের ইনফরমেশন নেই কই থেকে? গুগল থেকে, মানে সার্চ ইঞ্জিন থেকে। সার্চ ইজ ওপেন দ্য প্রাইমারি সোর্স অফ ডিজিটাল ট্রাফিক। আমরা যদি ডিজিটাল ট্রাফিক, অর্থাৎ আমরা যদি যেটার ভিজিটর বলতেছি, ভিজিটর বা ট্রাফিক অথবা মানুষ, আমরা যাই বলি আর কি, আমাদের ওয়েবসাইটে যে ভিজিট করে আর কি, তো এই ট্রাফিক যদি আমরা পাইতে চাই, এটা বলা হইতেছে না ডিজিটাল ট্রাফিক। যদি আমরা ডিজিটাল ট্রাফিকটা পাইতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় মাধ্যম রইল কি? সার্চ। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিটর চাই, এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করবে সার্চ। ধরেন হ্যাঁ, অনেকে আমরা এরকম করি, অনেকে হয়তো দেখা গেছে ওয়েবসাইট আছে বা কোনো একটা বিষয় অনেকের কাছে ছড়াইতে চায়, তাইলে করে কি ফেসবুকে ঢুকে সে ফেসবুকে পোস্ট করে, বড় বড় গ্রুপে গিয়ে পোস্ট করে, বা আরো আদার্স সোশ্যাল মিডিয়া আছে ওইগুলা থেকে আপনার পোস্ট করে সে ভিজিটর আনার চেষ্টা করে। এরকম কি আছে না? জি আছে। কিন্তু ওইগুলা থেকে ভিজিটর আসে, দেখা গেছে একটা বড় গ্রুপে পোস্ট করলো, ওইখান থেকে কিছু ভিজিটর আসবে না যে এরকম না, ভিজিটর আসবে। কিন্তু সবচেয়ে বড় যে টার্ম এইটা হলো আমাদের সার্চ থেকে এই ভিজিটর আসতে হবে। তাইলে আমরা আমাদের সাইট থেকে আমাদের সাইট থেকে আমরা কাঙ্ক্ষিত একটা রেজাল্টে আমরা পৌঁছাতে পারবো, অথবা ক্লায়েন্ট বলেন ওনার ওয়েবসাইট থেকে উনি একটা লাভবান হইতে পারবে আর কি। তো এতটুকু অংশ তো মোটামুটি আমরা বুঝতে পারছি। সবচেয়ে বড় ব্যাপারটা হলো সার্চ থেকে আমার ট্রাফিক আসতে হবে, ট্রাফিক ভিজিটর যাই বলি। জি। আচ্ছা, এবার এসইওর একটু ভাঙ্গি। এসইওর যদি আমরা প্রথমে ভাঙ্গি, তাহলে দুইটা রূপ দেখতে পাইতেছি এসইওর। একটা হলো আপনার ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাটের নাম দেখে মনে বুঝাইতেছে এটাতে ভেজাল আছে, ইলিগ্যাল। হ্যাঁ, এটা হলো ইলিগ্যাল। এটা নাম দেখে বুঝাইতেছে এটার মধ্যে কিছু ভেজাল আছে। আর হোয়াইট যেহেতু সাদা বলছে, এটা নাম দেখে বুঝাইতেছে এটা মনে হয় ভালো। আরো একটা নাম ব্ল্যাক হ্যাট এসইওটা বলতে মানে অন্য একজন একটা সাইড আছে, ওই জায়গা দিয়ে মনে করেন আমি হুবহু কপি করে আমার জায়গায় করে আমি র্যাঙ্ক দিলাম, এরকম কিছু ভাই? না, এইটা হইলো আপনার আগে এইটা ছিল, এখন অবশ্য ব্ল্যাক হেড আছে খুব একটা বেশি করতে পারে না, সাইট পেনাল্টি হয়ে যায়। এটা হলো আপনার পিবিএন বলে আর কি, পিবিএন পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক। মানে একজনই অনেকগুলা ব্লগ আপনার তৈরি করে, একটা থেকে আরেকটার মধ্যে লিঙ্কিং করে, বুঝতে পারছেন? এইভাবে আবার দেখা গেছে আপনার একটা সাইট হলো, আপনার ইমেইলের মাধ্যমে জানাবো যে ভাই আমি তো পিবিএন করি, তোমার সাইটটা কি আমার কাছে দিবা? তাহলে ওর সাইটটা নিয়ে এসে দেখা গেছে এটা থেকে লিঙ্কিং করে, 15-20টা সাইটে লিঙ্কিং করে। হ্যাঁ, বলি আমি, আমরা যখন ব্যাকলিংকের পার্টে যাব তখন অবশ্য এই বিষয়গুলো আরো স্পষ্ট বুঝতে পারবো আর কি। অ্যাকচুয়ালি ব্ল্যাক হেড ব্যাপারটা আসবে, যেহেতু ব্ল্যাক হেড নিয়ে আমরা কথা বলছি, কিছু না কিছু ধারণা তো অবশ্যই পাবেন যে কোন কোন জিনিসগুলা ভুল আর কি। যখন আমরা সঠিক জিনিসটা শিখবো, তাহলে তো ভুলগুলো আমাদের সামনে চলে আসবে যে এইগুলা ব্ল্যাক হেড। এক জায়গায় দেখছিলাম ইমতিয়াজ ভাই যে গ্রে হেড এসইও। হ্যাঁ, আমি বলতেছিলাম গ্রে হেডটা হইলো, আমি বলতেছিলাম যে এটার পরে আরো একটা অনেক সময় আমরা বলি
গ্রে হেডটা হলো আপনার এই দুইটার মাঝামাঝি বলতে পারেন, যে কিছু ব্ল্যাক হেড ইউজ করলো, কিছু হোয়াইট হেড ইউজ করলো, এক্ষেত্রে ওটা গ্রে হেড বলা হয় আর কি। মানে দুইটার সংমিশ্রণে যেটা হয় হ্যাঁ, এটা গ্রে হেড। গ্রে হেড, জি। তাহলে এই দুইটা তো মোটামুটি একটা ধারণা পাইছি। আমরা কাজ করবো হোয়াইট হেড এসইও নিয়ে, আমাদের ব্ল্যাক হেড এসইও নিয়ে মাথা ব্যথা নাই। আচ্ছা, এসইও তাহলে আরো কিছু রূপ আছে, এই রূপগুলো একটু দেখি। এসইও মূলত অনেক এক্সপার্টে বলে দুই ধরনের, অনেক এক্সপার্ট বলে 3 ধরনের, আবার অনেকে শুধুমাত্র এই দুইটারই প্রাধান্য দেয়, অন পেজ অফ পেজ। আচ্ছা, যাই হোক, আমি যেভাবে শিখাইতে অভ্যস্ত বা মানে যেভাবে অভ্যস্ত এটা বলি আর কি, আমি যেভাবে এটা শিখছি, এটা হলো আপনার অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল। এই টেকনিক্যালটা অন পেজের আন্ডারে পড়ে, কিন্তু টেকনিক্যালটা আমি একটু আলাদা রাখছি, কারণ টেকনিক্যাল টার্মটা যদি কেউ ভালোভাবে শিখেন তাহলে দেখা গেছে টেকনিক্যাল টার্মের জন্য আপনার অন্য কোনো দিকে তাকাইতে হয় না, শুধুমাত্র টেকনিক্যাল টার্ম নিয়েই কাজ করা যায়, এরকম সুযোগ আছে আর কি। টেকনিক্যালটারে আমরা অন পেজের আন্ডারে রাখতে পারি। তাহলে আমাদের হইব 2 ধরনের, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আর যদি টেকনিক্যালটা একটু আলাদা করি তাহলে টেকনিক্যাল এসইও, 3 ধরনের। যাই হোক, এটা আমরা কাজ করবো, কাজ করতে করতে বাকি বিষয়গুলো হয়তো ক্লিয়ার হবো। আচ্ছা, অন পেজ এসইওটা কি, এইটা তো মানে আলোচনা করছিলাম, দেখি কেউ একজনের মনে আছে কিনা, এটা বলেন তো। অন পেজ এসইও হচ্ছে হলো ওই কি কয় এসইওর ভিতরে আমরা যে কাজগুলো, এই ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করি। জি, এই যে দেখেন আমি লিখে রাখছি ওয়েবসাইট না, ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ, এখানে একটু সমস্যা হইতেছে। ওয়েব পেজ, ওয়েবসাইট ব্যাপারটা একই। আমার ওয়েবসাইটের ভিতরে অনেকগুলা পেজ থাকে, প্রত্যেকটা পেজগুলো যখন আলাদা আলাদাভাবে দেখি, বা মানে অনেকগুলো পোস্ট থাকে, এই পোস্টগুলারে আমরা আলাদা আলাদাভাবে ওয়েব পেজ বলি। প্রথম পেজটা হোম পেজ, বাকিগুলো একটা ওয়েব পেজ। এটারে আলাদাভাবে যদি আমি একটা পেজের কথা বলি, তাহলে আমরা ওই পেজের ভিতরে মানে আমাদের যে ওয়েব পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে, এইটার ভিতরে আমরা যে কাজগুলা করব, এইটার ভিতরে আমাদের যে মেনটেনেন্সের কাজ আছে, তারপরে পোস্ট করতে হবে, পোস্টগুলারে এডিট করতে হবে, কোনো পোস্ট ডিলিট করতে হবে, পরে দেখা গেছে একটা লিঙ্ক আপনার রয়ে গেছে, লিঙ্কটা ডিলিট করতে হবে। এইটার ভিতরে থেকে আমরা, এটার ব্যাক এন্ডে থেকে আমরা যে কাজগুলা করব, এইটারে আমরা বলবো অন পেজ এসইও। এতটুকু ব্যাপার কি বুঝতে পারছেন? ভাই আর একটু ইজি করে বললে ভালো হতো। আর একটু ইজি না? আচ্ছা, ঠিক আছে। আমরা তো কি করব, একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব না, একজন ক্লায়েন্টের। মানে এই অন পেজ এসইও যেটা বললেন, হ্যাঁ বলেন। মানে অন পেজ বলতে আমার মতো আমি বলি, মনে করেন আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, ফেসবুক পেজটা ক্রিয়েট করার পর আমরা কিছু অপটিমাইজ করি। জি, যেমন ওই জায়গায় লোকেশন দিই, তারপর মনে করেন একটা ইনফরমেশন লিখে যে আমার জি, পেজটা জি, কি জি। সম্পর্কে, তারপর জি, জি, ইউজার নেম দিই, ঠিক আছে, তারপর একটা টাইটেল দিই, জি। একটা নাম সিলেক্ট করি। এটাই হচ্ছে মনে করেন অন পেজ এসইও। হ্যাঁ, আপনি পেজের ভিতরে অ্যাডমিন হিসাবে, ভিতরে যেগুলো করব সেগুলো হচ্ছে অন পেজ এসইও। হ্যাঁ, একটা পেজের ভিতরে যেরকম আপনি অ্যাডমিন হিসাবে এটার ভিতরে থাকেন, আমি কিন্তু ভিজিটর হিসাবে আপনি যেভাবে দেখতেছেন একজন অ্যাডমিন হিসাবে, আমি কিন্তু ভিজিটর হিসাবে ওইভাবে দেখতেছি না, আমি দেখতেছি আরেকভাবে। আপনি কাজ করতেছেন হলো অ্যাডমিন হিসাবে, আপনি যেভাবে কাজগুলো করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন, অপটিমাইজ করতে পারতেছেন, আমি কিন্তু একজন ভিজিটর হিসেবে এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি যদি এগুলো করতে চাই তাহলে আমার অ্যাডমিন হইতে দিব। আপনি কি করতেছেন এটা আমি বাইরে থেকে দেখা সম্ভব না, কিন্তু আপনার কাজের যে রেজাল্ট আমি বাইরে থেকে দেখবো ভিজিটর হিসাবে। এখন কত হইলো, এইটা ঠিক সেম এরকমই। মনে করেন আমরা একটা পেজ মেনটেনেন্স করব আমাদের ওয়েবসাইট। ভাই এই ভাষা বলা যায় না, যেমন আমি একজন অ্যাডমিন হিসেবে আমার ওয়েব পেজের ভিতরে যে সমস্ত কাজ করব সেটাই মনে করেন অন পেজ এসইও। হ্যাঁ, এইটার ভিতরে অ্যাডমিন হিসাবে আমি যে কাজগুলো করবো, এটা এভাবে আপনি বলতে পারেন, সমস্যা নাই, এভাবে আপনি বলতে পারেন, এভাবে আপনি বলতে পারেন। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা থাকবে বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমি যে কাজগুলো করবো, যদি মনে করেন আমি এসইও এক্সপার্ট হই, তাইলে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব, কাজ নেওয়ার পরে
ক্লায়েন্টের কাছে যখন আমি কাজ নিব তখনই আমার রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে যে আপনার সি প্যানেলের অ্যাক্সেস আমার দিতে হইব, তারপরে আপনার এই ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি অ্যাডমিনের ইয়াটা আমার দিতে হইব, এই অ্যাক্সেসটা আমার দিতে হইব, তাইলে আমি আপনার পেজে ঢুকতে পারবো, আপনার অন পেজের কাজগুলো করতে পারবো। আদারওয়াইজ অন পেজের কাজ করা পসিবল না। এইটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব আর যখন ইয়াতে যাব ওয়ার্ডপ্রেসে যখন যাব আমরা দেখবো এগুলা। আমরা এখন শুধু একটা জিনিস বুঝি যে এই পেজের ভিতরে আমি অ্যাডমিন হিসেবে যে কাজগুলা করব, এসইও করার জন্য অ্যাডমিন হিসেবে আমি যে কাজগুলা করব ওয়েবসাইটের ভিতরে থেকে, ওইগুলো আপনার অন পেজ এসইও। আর অন পেজের ভিতরে টেকনিক্যাল এসইওটা পড়ছে। যে কোনো টেকনিক্যাল ইস্যু যদি আমি দেখি তাহলে ওটার আমি শুধুমাত্র নাম দিব টেকনিক্যাল এসইও। তাহলে অন পেজ টেকনিক্যাল এসইও মোটামুটি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই, এইবার ক্লিয়ার। আচ্ছা, এরপরেও আমরা যখন সামনে বাড়তে থাকবো আমরা বুঝবো, আস্তে আস্তে আমরা বুঝতে থাকবো। না মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়াটা বেটার। এটা ঠিক, কনসেপ্টটা ক্লিয়ার হলে এখানে আপনি যে অন পেজের ভিতরে বললেন যে টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে, টেকনিক্যাল ইস্যু জিনিসটা কি ধরনের, একটু যদি এক্সাম্পল বা উদাহরণ দিয়ে কিছু বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আপনার প্রধানত কাজ করে সাইটম্যাপ এক্সএমএল, সাইটম্যাপ এক্সএমএল এইটা একটা ফাইল। এখন গঠন হলো এইগুলা আমরা যখন ইয়াতে যাব, সামনে যখন আমরা কাজে যাব তখন এগুলো আমরা প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে দেখবো এবং বিস্তারিত দেখব, ঠিক আছে? যে কারণে এগুলো আমি অবশ্যই এই জায়গাতে আনি না আর কি। এগুলো যদি নেই তাহলে আবার আপনি গুলায় ফেলবেন, যে কারণে আমি এগুলার চাইতেছি টার্মস এন্ড কন্ডিশন বুঝে গেলে আসলে বিষয়টা একটু ভালো হইতো আমার যা মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার এক্সএমএল যে ফাইলটা, এটা তো আপনার হচ্ছে ধরেন এটা তো বিভিন্ন রকম ডেটা স্টোর থাকতে পারে আমার। জি জি জি। এখন এই সাইট ম্যাপটা যদি আমি গুগলের কাছে প্রপারলি সাবমিট না করি তাহলে গুগল তো আমার সাইট সম্পর্কে তার কাছে কোনো ধারণা থাকবে না। আমি আমার আপনি আপনি হয়তো এসইও নিয়ে কাজ করেন, তাই না? বাকিরা বিষয়টা খুব একটা বুঝবে না। আমি আপনাকে বলি, না আমি এসইও নিয়ে কাজ করি না, আমি আসলে মূলত একজন কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার, মানে স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, তাহলে যেহেতু এই বিষয়গুলো আপনার জানা আছে এই কারণে বলতেছে আর কি, হয়তো এই ব্যাপারে আপনার ইয়ে আছে আর কি, কিছুটা ধারণা আছে যে কারণে বলতেছেন। একবারই করেন না এটা বললাম না। তো ধরেন আমি আমার সাইটের জন্য একটা রোবট তৈরি করলাম, robot.txt নামে একটা ফাইল তৈরি করলাম। এই ফাইলটার মধ্যে আমি বলে দিতেছি যে কোন কোন সার্চ ইঞ্জিন আমার জন্য অ্যালাউ, এইটা আমি বলে দেবো। মানে এই যে robot.txt ফাইলের মধ্যে আমি এই কথাগুলো বলবো যে এই সার্চ ইঞ্জিনগুলো আমার সাইটে আসো। এর মধ্যে আমি অ্যালাউ দিয়ে একটা লিঙ্ক দিব যে এই লিঙ্কে তুমি আসো। আরেকটা অপশন আমি রাখবো এটার মধ্যে ডিসঅ্যালাউ, যে তুমি আমার এই সেকশনে আসবা না। মানে আমি রোবটটারে নিয়ন্ত্রণ করব। এই যে robot.txt ফাইলটা আমরা তৈরি করবো, এই ফাইলটা আমরা নিয়ন্ত্রণ করব, এই টোটালি ম্যানেজ করব। তৈরি করে আমি গুগলের বইলা দেবো, মানে সার্চ ইঞ্জিনে আমি বইলা দেবো যে তুমি এইভাবে আসো আর এই পেজগুলো তুমি আইসো না। আর পরে তারে আমি একটা সাইড ম্যাপ ধরাই দিব, রোবট দিয়া তারে একটা সাইড ম্যাপ ধরাই দিব। সাইড ম্যাপ বলতে আপনি ধরেন এখানে আপনি একটা রোড ধরাই দিচ্ছেন। হ্যাঁ, একটা আমার সাইটের জন্য একটা ম্যাপ তারে ধরাই দিছি যে তুমি এই ম্যাপ মতো আসো। আর কোন কোন সার্চ ইঞ্জিনের আসবো না আসবো, কে আসবে না আসবে, এটা কিন্তু আমি বইলা দিয়ে আসছি রোবট ফাইলে আমি বইলা দিয়ে আসছি যে তোমরা আসো, তোমরা আইসো না, এই পেজে আসো, এই পেজে আইসো না, এই কথাটা আমি রোবট ফাইলে বইলা দিছি। তারপরে তার আমি একটা সাইড ম্যাপ দিছি যে এই সাইড ম্যাপে তুমি আসো, রাস্তাটা তারা দেখাই দিলাম আর কি। এটা হলো টেকনিক্যাল এসইওর যে ব্যাপারটা আর কি। তো এটা আমরা অ্যাকচুয়ালি বিস্তারিত পরে দেখবো। যাই হোক, আপনার আলোচনা মোটামুটি ধারণাটা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অফ পেজ যে ছিল একটু বলবেন ভাই, অফ পেজটা। হ্যাঁ, অফ পেজ হলো আমার ওয়েব পেজের বাইরে। মনে করেন যে আমি উদাহরণ দিয়ে বোঝাই, আমি দোকান নিলাম, ট্রেনিং সেন্টারটা নিলাম। এই ট্রেনিং সেন্টারটা আমি সবকিছু ফার্নিচার দিয়ে আমি সাজাইলাম। সাজানোর পরে এখন আমার কাজ হইলো, মনে করেন আমার তো রাস্তার পাশে দোকান, হয়তো অনেকে দেখতেছে না, চিনে না, এটার জন্য আমি মাইক মারলাম, লিফলেট দিলাম, তারপরে মোড়ে আপনার এই সাইনবোর্ড লাগাইলাম। এক কথায় আমার দোকানের বাইরে আমি যে কাজগুলো করলাম, এইটা হবে এই এসইওর ক্ষেত্রে। এসইওর ভাষায় যদি যাই
তাহলে আমার ওয়েবসাইটের বাইরে ধরেন আমি একটা পোস্ট নিয়ে ফেসবুকের একটা পেজে শেয়ার করলাম, এইটাও অফ পেজের আন্ডারে পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা মূলত ব্যাকলিং এর সেকশনে যাবে। জি বুঝছি, মানে আমার ওয়েবসাইটটা মানুষের কাছে পরিচিত করার জন্য যেই সব জি, জি, মাধ্যম জি। আমি ব্যবহার করবো জি। সেগুলো অফ পেজের ভিতরে। জি, এইটা এই সংজ্ঞা আকারে বলা আছে, এনিথিং হুইচ হ্যাপেন অ্যাওয়ে ফ্রম ইউর ওয়েবসাইট হেল্পস উইথ ইউর এসইও স্ট্র্যাটেজি। মানে এসইও স্ট্র্যাটেজিটা মেনটেন করে আমি অফ পেজের কাজগুলো করবো আর কি। এগুলো আমরা যখন কাজ করব, প্র্যাকটিক্যালি করব, তখন আমরা সবকিছু টেকনো। আপাতত আমরা টাইপটা ক্লিয়ার হতে পারছি কিনা এটা একটু বলেন। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই জি ভাই, টাইপসটা আমরা ক্লিয়ার হতে পারছি কিনা। জি জি ভাই এখানে অফ পেজে ধরুন আমি একটা বিলবোর্ড বানাচ্ছি, বিলবোর্ডের আপনার গুগলের কাছে বা ওখানে অ্যাড, মানে একটা অ্যাড আকারে রান করছি। না না, অ্যাড আকারে যখন রান করবেন তখন তো এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এ চলে যেতেছে। আর আমরা যেটা করব এটা এসইও, অর্থাৎ ফ্রিতে করব আর কি, অর্গানিক ওয়েতে করব। আমাদের কাছে এত টাকা নাই, আমরা টাকা দিয়ে করব না। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এই অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হইছে আমরা না? এটা ক্লিয়ার, প্র্যাকটিক্যালি যখন যাব আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এইটাই আমরা যখন সামনে সামনে কাজ করতে থাকবো আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো ডোমেইন হোস্টিংটা মনে একটু আগে বলছি। জি, এটা বলছেন। সার্চ কোয়ারি আর কিওয়ার্ড এই দুইটা নিয়ে একটু আলোচনা। সার্চ করে হচ্ছে আমরা গুগল সার্চ অপশনে যেটাই সার্চ দিই ওইটাই হচ্ছে সার্চ করি। যেটা লেখা সার্চ দিই ওইটাই তো আপনার কিওয়ার্ড। হ্যাঁ, এখানে ক্ষেত্রে ভাই সার্চ করি পরেরটা কি হবে। আচ্ছা, আমরা এটা প্রথম ক্লাসে বারবার বলছিলাম যে ভিজিটর হিসেবে আমরা যখন সার্চ করব। আচ্ছা যাই হোক, আমরা এই বেজালটা না যাই। আর যদি বলেন যে এইটা আলাদা আলাদাভাবে আমি একটু বুঝাই দিই। ব্যাপারটা হলো এরকম, সার্চ কোয়ারি হলো আপনার একজন ভিজিটর যখন গুগলে সার্চ করে যে যে শব্দ বা শব্দগুচ্ছগুলা ব্যবহার করে, এই যে শব্দ বা শব্দগুচ্ছগুলা ব্যবহার করে একজন ভিজিটর এই গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে, যে শব্দগুলা বা শব্দগুলা ব্যবহার করে ওইটারে আমরা সার্চ কোয়ারি বলি। একজন ভিজিটর হিসেবে, প্রথম কথা হলো একজন ভিজিটর হিসেবে যখন সার্চ করবে তখন এটারে বলা হবে সার্চ কোয়ারি। আর যখন আমরা একজন মার্কেটার হিসেবে দেখব বিষয়টা, যে এই মানুষে কি নিয়ে সার্চ করে, যেহেতু আমি মানুষের ইন্টেনশনটা খুঁজে বের করবো, আমার রিসার্চের মাধ্যমে, আমার এসইও প্রসেসের মাধ্যমে আমি মানুষের ইন্টেনশনটা খুঁজে বের করবো যে সে কি নিয়ে সার্চ করে। তো আমি এজ এ মার্কেটার হিসেবে যখন আমি বিষয়টা চিন্তা করব, তখন এই শব্দ বা শব্দগুচ্ছগুলাই হবে কিওয়ার্ড। কিওয়ার্ড আর সার্চ করার মধ্যে খুব একটা পার্থক্য নাই, শুধুমাত্র এই দুইজনে যেভাবে দেখবে ওইটার উপরে ডিপেন্ড করে আর কি। ভিজিটর কিভাবে দেখবে আর আমি এজ এ মার্কেটার হিসেবে কিভাবে দেখব, এইটার উপরে ডিপেন্ড করে এই শব্দ দুইটা, সার্চ কোয়ারি, কিওয়ার্ড। মূলত জিনিস একটাই, দুইজন ক্ষেত্রে দুইটা আলাদা। যেমন হ্যাঁ, দুইজনের ক্ষেত্রে ভিজিটর হিসেবে দেই তাহলে সার্চ কোয়ারি, আর যদি আমি একজন ওই ডেভেলপার হিসেবে দেই তাহলে কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই কিওয়ার্ড ব্যাপারটা তো বুঝতে পারছি। আমরা গুগলে যা লিখে সার্চ করি এইটাই আমরা মনে করি কিওয়ার্ড। আমরা গুগলে যা লিখে সার্চ করি এটাই কিওয়ার্ড। ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কিন্তু আমরা যা সার্চ করলে যেটা বক্সে থাকবে, সার্চ বক্সে থাকবে, এইটারে আমরা ধরে নেব কিওয়ার্ড। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ডের কিছু টার্মস দেই, টাইপস দেখি। জিওগ্রাফিক কিওয়ার্ড, বলেন তো জিওগ্রাফিকটা কি? জিওগ্রাফিক মানে কোন অঞ্চল ভেদে যদি কোন কিওয়ার্ড না হয়, যেমন আমার একটা দোকান আছে, যেমন আমি যদি চাই, না সরি আমি আরেকটা বলি, যেমন আমি একটা মোবাইল খুঁজি, মোবাইলের প্রাইস যেমন লিখিল স্যামসাং মোবাইল বিডি প্রাইস, এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার জিওগ্রাফিক কিওয়ার্ড। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট কেএফসি উত্তরা ব্রাঞ্চ, এটা হলো ভৌগোলিক কিওয়ার্ড। ঢাকা উত্তরা ব্রাঞ্চ, এটা হলো ভৌগোলিক কিওয়ার্ড। জি, আমরা কোন একটা অঞ্চল, কোন একটা এরিয়ারে টার্গেট করি, তখন এই কিওয়ার্ডটা হবে জিওগ্রাফিক কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, পরে ডেমোগ্রাফিক।
এই বলেন তো ডেমোগ্রাফিকটা বলেন তো স্বর্ণ আপু নাকি? হ্যাঁ ভাই, এটা ডেমোগ্রাফিকটা সাধারণত জেন্ডার নির্দেশ করে। জি জি এক্স্যাক্টলি। তাহলে ডেমোগ্রাফিকটা নিয়ে কি আরো আলোচনা করব? ডেমোগ্রাফিক কিওয়ার্ডটা নিয়ে কি না, আরো এটা প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে কল টু অ্যাকশনের কথা বলছিলাম, বলে কল টু অ্যাকশন মূলত এটা লিংক টু লিংকে আমরা প্রেরণ করতে পারবো এটার মাধ্যমে। না না, আমরা ই কমার্স সাইটগুলোতে যদি যাই, ই কমার্স সাইটে তো ভিজিট করছেন। জি, যেমন আপনারা সেই মাঝে মাঝে দাঁড়া। ভিজিট করি আলিবাবা। হ্যাঁ, আলিবাবা, দারাজ, কোন একটা ই কমার্স সাইটে আমি গেলাম, এখানে গেলে দেখবেন যে আমার কিছু বাটন দেওয়া রাখে। এটাতে গেলে আমি বাটনগুলো দেখতে পাইলে বাই নাও বাটন, বাই নাও বা শপ নাও। আবার কোনো কোনো ইয়ার মধ্যে আমরা সাইটের মধ্যে দেখি সাইন আপ, তারপরে কোনো কোনো ইয়াতে দেখি সেন্ড মেসেজ। আমরা ফেসবুকে বেশিরভাগ দেখি পেজগুলোর মধ্যে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ এই ধরনের ইয়া দেওয়া রাখে, একটা বাটন দিয়ে রাখে। এই ধরনের বাটন যেগুলা থেকে, হ্যাঁ এই ধরনের বাটনগুলা যে ক্ষেত্রে ইউজ করে, যে যে ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে ইউজ করে, ওইগুলার আমরা বলি কল টু অ্যাকশন কিওয়ার্ড। অর্থাৎ এই বাটনের মধ্যে একটা কল করা হয়েছে যে আপনি এটার মধ্যে আসেন, আইসা এই অ্যাকশনে যান, সাইন আপ করেন, মানে একটা অ্যাকশন, বাই নাও মানে এটা একটা অ্যাকশন, এটা কাজ করতেছে। প্রথমে কল করলো কি কারণে? কল টু অ্যাকশন। প্রথমে কল করলো, পরে কি টু অ্যাকশন, একটা অ্যাকশন নেওয়ার জন্য কল করা হলো। এরকম কিওয়ার্ডগুলোরে আমরা বলবো কল টু অ্যাকশন কিওয়ার্ড। আচ্ছা, তারপরেরটা কি আসতেছে? এডুকেশনাল কিওয়ার্ড। এইটা তো বুঝি নাকি? হ্যাঁ, এইটা কি? এক্সাম্পল কিন্তু দেওয়াই আছে। জি, যেমন আমি তো গুগলে সার্চ দিই, যেমন হাউ টু ইউজ কাইন মাস্টার। জি, যেমন আমি কাইন মাস্টারটা কিভাবে ইউজ করতে পারি, এটা যেমন শেখার জন্য, ওটা সম্পর্কে এটা শেখার শেখার জন্য আমি, অথবা হাউ টু লার্ন এসইও, আমরা এসইও শেখার জন্য অনেক সময় সার্চ করি, ওয়েবসাইট ডিজাইন শেখার জন্য, মানে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য, বিভিন্ন তথ্য আমরা শেখার জন্য ইউটিউবে সার্চ করি। এইগুলারে আমরা বলি হলো এডুকেশনাল কিওয়ার্ড। এই এডুকেশনাল কিওয়ার্ড যে এটা পড়ে যে আমার লোকেশনটা কোথায়, বা আমি এই জায়গা দিয়ে ঢাকা যাবো, এই লোকেশনটা দেখায় যে গুগল, এটা কি না না, এটা ভিন্ন বিষয়। ওই যে লোকেশনের যে বিষয়টা, এটা ভিন্ন বিষয়। একমাত্র শেখার উদ্দেশ্যে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, কোনো কিছু শেখার উদ্দেশ্যে। তারপরে আসলে B2B কিওয়ার্ড। এটা হলো আপনার বিজনেস টু বিজনেস, B2B, বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। এটার একটা উদাহরণ আমি দেই, মোবাইল ফোন হোলসেল। এখন কথা হলো, আমার যদি একটা মোবাইল ফোনের দোকান থাকে, আমি মোবাইল খুচরা বিক্রি করি, তাহলে আমার অবশ্যই কানেকশন থাকতে হবে যারা হোলসেল বিক্রি করে এরকম লোকগুলোর সাথে। আর আমি যদি ওয়েবসাইটে এই দোকানে বসে মাল পাইতে চাই, তাহলে আমি এরকম এই ওয়েবসাইটগুলোর জন্য আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করব, এই কিওয়ার্ডগুলো হবে B2B কিওয়ার্ড। আমি যদি সার্চ করি মোবাইল ফোন হোলসেল, তাহলে আমার কাছে অবশ্যই যে হোলসেল দিতেছে এরকম লোকের ওয়েবসাইটগুলো আমার সামনে আসবে, এরকম না? আর এই ধরনের কিওয়ার্ডগুলোরে আমরা বলবো B2B কিওয়ার্ড, অর্থাৎ বিজনেস টু বিজনেস কিওয়ার্ড। এটা জাস্ট কিওয়ার্ডের একটা সম্যক ধারণা, মানে এই টাইপসের একটা ধারণা আর কি। আরও কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড ম্যাচিং টাইপ আসবে, এগুলো আপনারা দেখবেন। তাহলে এই এই পাঁচটা সম্পর্কে মোটামুটি আইডিয়া আসছে তো? মোটামুটি না, পুরোই আসছে। আচ্ছা, আইডিয়া আসলে আমরা সামনে বাড়ি। হ্যাঁ জি, যান সামনে যান, সমস্যা নাই। আচ্ছা, পরে আমরা কিওয়ার্ডের আর কিছু টার্ম দেখি। এটা হলো আপনার শর্ট টেল কিওয়ার্ড, আর একটা হলো আপনার লং টেল কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমাদের একটু জানা দরকার। প্রথমে একটা শব্দ আসছে এখানে, হাই সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম ব্যাপারটা কি মাথার মধ্যে আছে? যেটা হ্যাঁ, বলেন তো একটু। যে মানুষ এটা মানে বা 30 দিনে বা 1 বছরে 5 বছর কতটুকু সার্চ করে, হ্যাঁ এইটার একটা মেজারমেন্টই হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, এবার হাই সার্চ ভলিউম মানে কি? মানে অনেক পরিমাণে সার্চ করে। যেমন আমি জি শর্ট টেল কিওয়ার্ডের ভিতরে বলে ক্রিকেট, যেমন আমাদের এখন
ক্রিকেট মৌসুম চলতেছে, তো আমরা এখন অনেকেই আছে যে সারাদিন দেখি আজকে আজকে তো বরিশালের খেলা গেছে, জি। তো দেখি আজকে বরিশাল কত রান করলো, জি ঠিক আছে। তো অনেকেই এইসব সার্চ করে যখন কিওয়ার্ডস মানে হাই র্যাঙ্ক, যেগুলোর চাহিদা বেশি। জি। আচ্ছা, এই কিওয়ার্ডগুলা নিয়ে যদি আমার ওয়েবসাইটের জন্য আমি কাজ করি, তাইলে আমার জন্য কি হবে, হার্ড টু র্যাঙ্ক, মানে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে কঠিন হবে। কীরকম? আচ্ছা, এবার একটু ডিটেলসে যাই। আমরা কিওয়ার্ডগুলো নিতেছি মূলত, আমাদের তো একটা প্রথমে আমরা একটা ডোমেইন নাম নিমু, তারপর একটা হোস্টিং নিমু। এখন এটার মধ্যে আমাদের কিছু পেজ তৈরি করতে হবে, আর পেজের পরে আমাদের যেটা করতে হবে এটা হলো আমরা কিছু কন্টেন্ট দিব, তাই তো? পেজের মধ্যে আমাদের পোস্ট করতে হবে না, পোস্টেরই আমরা বলতেছি কন্টেন্ট। আমরা তো পেজের মধ্যে পোস্ট করবো, আমরা যখন ওয়েব পেজটা নিবো, ডোমেইন হোস্টিং সহ একটা ওয়েব পেজ নিবো, এটাতে আমার উদ্দেশ্য থাকবে মানুষকে কিছু জানানো অথবা কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল দেওয়া, এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করব। তো এখানে আমার পোস্ট করতে হবে, অর্থাৎ আমার কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট দিতে গেলে আমার কিছু কিওয়ার্ড লাগবে, যে কিওয়ার্ডগুলোরই আমি মূলত কন্টেন্টের মধ্যে নিয়ে আসবো। কন্টেন্টের টাইটেলে আমার কিওয়ার্ডটা ব্যবহার করব, কন্টেন্টের ভিতরে আমি আমার কিওয়ার্ডটা ইউজ করব, যাতে মানুষ বুঝতে পারে এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি আমি কি নিয়ে লিখছি, এটার একটা ডিটেলস থাকবে কন্টেন্টের ভিতরে। তো এই কন্টেন্টগুলোই প্রত্যেকটা কন্টেন্টই একটা ওয়েব পেজ হিসেবে কাজ করে। আমার ধরেন আমার একটা ওয়েব পেজ আছে, এটাতে আমি 50টা পোস্ট করলাম, তাহলে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা একটা লিঙ্ক তৈরি হইতেছে, এতটুকু তো বুঝেন। প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা একটা লিঙ্ক তৈরি হইতেছে। তাহলে আমার যদি আলাদা আলাদা লিঙ্ক হয়, তাহলে আমার যদি 50টা পোস্ট হয়, আমার ওয়েবসাইটে পেজ আছে 50টা, এছাড়াও আমার অন্যান্য পেজ থাকতে পারে, কিন্তু পোস্ট আছে 50টা। এই পোস্টের জন্য 50টা ইউআরএল তৈরি হইতেছে, ইউআরএল বা লিঙ্ক তৈরি হইতেছে। প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ওয়েব পেজ হিসেবে কাজ করে। তো আমি মূলত ওয়েব পেজগুলোরই র্যাঙ্কে নিয়ে আসবো, অথবা আমার ওয়েবসাইটের র্যাঙ্কে নিয়ে আসবো। ব্যাপারটা একই, যে আমার কোনো একটা ওয়েব পেজের র্যাঙ্কে নিয়ে আসলাম, অথবা আমার ওয়েবসাইটের র্যাঙ্কে নিয়ে আসলাম। আমার একটা ওয়েব পেজ যদি র্যাঙ্কে আসে, তাও কিন্তু আমার ওয়েবসাইটের র্যাঙ্কে আসতেছেই। যেমন প্রথমেই আমার নামের শুরুতে কিন্তু একদম নামের শুরুতে কিন্তু আমার ডোমেইন নেমটা থাকবে প্রথমে, তারপরে যেটা লিঙ্কের মধ্যে থাকে এই বিস্তারিত বিষয়গুলো থাকবে। তাইলে আমি যদি একটা পেজেরও আমি র্যাঙ্ক করাতে পারি একটা কিওয়ার্ডের এগেনস্টে, সেটাও কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্ক হবে। কথাটা কি বুঝতে পারছেন? জি, বুঝছি। তো শর্ট টেল কিওয়ার্ডগুলো যদি আমি নেই, তাহলে এটা আমার জন্য কি হবে, র্যাঙ্ক করা কঠিন হবে, হার্ড টু র্যাঙ্ক। এতটুকু কি ক্লিয়ার? জি ভাই, এই কিওয়ার্ড সম্পর্কে তো 3 বছর এটা পুরো ক্লিয়ার ভাই। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। প্রশ্ন কি এখন করবেন নাকি পরে? আচ্ছা, পরে করি, সমস্যা নেই, শেষই হ্যাঁ, করে এটা একটু আপনি করে রাখেন, নোট করে রাখেন। হ্যাঁ, আর যদি মনে করেন বেশি প্রয়োজন, তাহলে বলেন, আমি বলে দিব। না না, শেষই করি, সমস্যা আচ্ছা, নেই। ঠিক আছে। তারপরে শর্ট টেল কিওয়ার্ডের আরেকটা বিষয় হলো নট ফ্রেন্ডলি টু নিউ ওয়েবসাইট। অর্থাৎ আমি যদি একটা নতুন ওয়েবসাইট তৈরি করি, অথবা আমার একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করবে, আমার সাথে এজ এ এসইও এক্সপার্ট হিসেবে উনি আমার সাথে পরামর্শ করবে যে আমি কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব। তাইলে আমার তারে পরামর্শ দিতে হবে কি, লং টেল নিয়ে কাজ করো। কারণ লং টেলে বলা হয়েছে ফ্রেন্ডলি টু নিউ ওয়েবসাইট, কিন্তু শর্ট টেলে বলা হইতেছে কি নট ফ্রেন্ডলি। অর্থাৎ নতুন ওয়েবসাইট যদি তুমি তৈরি করো, এক্ষেত্রে তুমি শর্ট টেল কিওয়ার্ডগুলো ইউজ করো না। আমরা কি ক্লায়েন্টকে এরকম বলতে পারবো না? যদি কোনো একজন ক্লায়েন্ট আমাদের সাথে পরামর্শ করে যে তুমি আমার এজ এ এক্সপার্ট হিসেবে কাজ করবা, তো আমার ওয়েবসাইটে তুমি কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিবা। এক্ষেত্রে আমার ওয়েবসাইটে তো নতুন, তুমি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবা, অথবা কি ধরনের কিওয়ার্ড তুমি আমার দিবা। তাইলে আমার কিন্তু একটা ব্যাপার বুঝতে হবে যে কাস্টমার যেহেতু নতুন ওয়েবসাইট, যেহেতু লং টেল কিওয়ার্ডগুলা একটা নতুন ওয়েবসাইটের জন্য ঠিক আছে, ফ্রেন্ডলি, তাহলে আমি তার এই কথাটা উত্তর দিই যে হ্যাঁ, আপনার সাইটের জন্য আপনি কিছু লং টেল কিওয়ার্ড নেন, এইটা আপনার জন্য ভালো হবে। আর যদি আমি তার শর্ট টেল কিওয়ার্ডের আইডিয়া দিই, হ্যাঁ তার একটা নতুন ওয়েবসাইট, এক্ষেত্রে কি তার ওয়েবসাইটটা গ্রো করতে পারবে? আচ্ছা, এবার আসি শর্ট টেল কিওয়ার্ডে কোনো কিছু যে রেজাল্টগুলো আমরা পাই, কোনো স্পেসিফিক রেজাল্ট পাই না। এটা আমরা ওই যে ক্রিকেট দিয়ে উদাহরণ দিয়ে দেখাইছিলাম, আবার কি উদাহরণ দিয়ে দেখাইতে হবে? আমরা কোনো ক্লিয়ার ধারণা পাই না শর্ট টেল কিওয়ার্ড দিয়ে। আর যদি আমরা একটা ডিটেলস বড় করে একটা কিওয়ার্ড দিই, হাউ টু লার্ন এসইও ইন ঢাকা, তাহলে এখানে কিন্তু একটা জিনিস স্পেসিফিক হয়ে যেতেছে
যে আমি ঢাকার মধ্যেই এসইওটা শিখতে চাইতেছি। আর যদি আমি শুধুমাত্র এসইও লিখে সার্চ করি, এক্ষেত্রে কি আমার ইন্টেনশন এই লং টেল কিওয়ার্ডের ইন্টেনশনের সাথে যায়? যায় না, না। তখন সমস্যা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের এই লং টেইল এবং শর্ট টেইল এই দুইটা কিওয়ার্ডের মধ্যে আমাদের একটা সম্যক ধারণা আশা করি আসছে যে এটার মধ্যে কি কি আছে। যেমন শর্ট টেইলের মধ্যে হাই সার্চ ভলিউম, হার্ড টু র্যাঙ্ক, নট ফ্রেন্ডলি টু নিউ ওয়েবসাইট, নট স্পেসিফিক। আর লং টেইলের ক্ষেত্রে বিষয়গুলো সম্পূর্ণ ব্যতিক্রমে দাঁড়াইতেছে। কি? ল সার্চ ভলিউম, ইজি টু র্যাঙ্ক, অর্থাৎ আমি যদি এই লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করি আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো। র্যাঙ্ক পাবো। জি। আর ফ্রেন্ডলি মানে নতুন ওয়েবসাইটের জন্য লং টেল কিওয়ার্ডগুলো ভালো। আর স্পেসিফিক মানে এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাকচুয়ালি মানুষ স্পেসিফিক কিছু খোঁজে। তাহলে আমি যদি স্পেসিফিক কিছু খোঁজার জন্য আমার এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি, আর সে স্পেসিফিক খুঁজে আমার ওয়েবসাইটে এসে স্পেসিফিক জিনিসটা সে পাইলে এই ভিজিটর হিসাবে তার লাভ, আর ওয়েবসাইট ওনার হিসাবে আমার লাভ। আমার একজন ভিজিটর আসলো। ব্যাপারটা ক্লিয়ার? এই ভাই ক্লিয়ার। আচ্ছা, সার্চ ভলিউমের ব্যাপারটা তো বলছি একটু আগে। হ্যাঁ, এ নাম্বার অফ পিপল হু সার্চ সার্ভিস প্রোডাক্ট কিওয়ার্ড বাই অন গুগল ইন এ মান্থ, মানে এক মাসে একজন মানুষ কতবার সার্চ করে, এটার একটা হিসাব আর কি, মেজারমেন্ট। আচ্ছা, এবার আসি কিওয়ার্ড ডিফিকাল্টি। বলেন তো কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি, কারো মনে আছে কিনা? কারো মনে নাই কিওয়ার্ড ডিফিকাল্টি? কিওয়ার্ড ডিফিকাল্টি না মনে করতে। সংজ্ঞাটা দেখে দেন তো, কেউ কিছু বলতে পারেন কিনা? কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিটর মানে অন্য কারা এটা ব্যবহার করে। জি 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 জি, এইটা আমার একটা আমার এই রিলেটেড কয়টা ওয়েব পেজ বা ওয়েবসাইট আছে ওটা বুঝায়। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমি বিভিন্ন টুলসের মাধ্যমে বের করে আনবো। সার্চ ভলিউমটা আমি বিভিন্ন টুলসের মাধ্যমে বের করে আনবো। আর এইটা হলো আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, এই কিওয়ার্ডটা নিয়ে আরও কতজন কাজ করে এটার একটা হিসাব আমার বের করে আনতে হবে, একটা ডাটা আমার বের করে আনতে হবে। এটা আমরা পরবর্তী টুলসের ব্যবহারে দেখবো আর কি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি এই ব্যাপারটা হলো আমার অ্যাকচুয়ালি কম্পিটিটর কয়জন আছে এইটার একটা ডাটা আমি নিয়ে আসলে আমি বুঝতে পারবো যে আমার এই কিওয়ার্ডের এগেনস্টে কতজন কম্পিটিটর আছে, মানে কতজন লোক এই কিওয়ার্ডের এগেনস্টে কাজ করে। যদি আমি দেখি যে এখানে এই খুব কম লোক এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে, তাহলে আমি বুঝবো যে ধরেন 50 জন লোক এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে, আমি যদি কাজ করি তাহলে আজকে থেকে যদি আমি কাজ করি, তারা তো 50 জন আগেই কাজ করে ফেলছে, কিন্তু আজকে যদি আমি কাজ শুরু করি তাহলে তো আমি 51 নম্বরে থাকবো, তাই না? জি 51 নম্বরে থাকবো। এখন কত হলে এই 50 জনের ডাটা অ্যানালাইসিস করলে আমি ক্লিয়ার হয়ে যাবো যে আমি কিভাবে 1 নম্বরে যাইতে পারবো। এই কম্পিটিটরগুলোরে আমার দেখতে হইব। এক্ষেত্রে এটারে বলে ডিফিকাল্টি, মানে তারা কিরকম পজিশনে আছে, তারা যে কিওয়ার্ডটা আমি নির্বাচন করলাম এই কিওয়ার্ডটা নিয়ে তারা কিরকম পজিশনে আছে এই ব্যাপারটা আমার খুঁজে বের করতে হবে, মানে অ্যানালাইসিস করে বের করতে হবে। আমরা যে প্রসেসে আগাইতেছি কিওয়ার্ড রিসার্চের দিকে আগাইতেছি, ওইটা থেকে আমরা এটা বের করে আনবো। জি ভাই বুঝছি। কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, তারপরে একটু সামনে যায় না, যাইতে পারেন। আমরা মনে হয় প্রথম এবং সেকেন্ড ক্লাসে এতটুকুই ছিলাম, পরে সম্ভবত দেখাইছিলাম হইলো আপনার টুলসে চলে গেছিলাম। তাহলে গত থার্ড ক্লাস আমরা শুধু টুলস নিয়ে আলোচনা করছি। জি, এই পর্যন্ত ছিলাম, সেকেন্ড ক্লাস পর্যন্ত আমরা। আগে একটু আলোচনা ছিল, ওইটা একটু করলে ভালো হতো। আর কোনটা? 3 নাম্বার ক্লাসে টুলস এর আগে একটু হিডিং ছিল। ওইটা তাহলে তো 3 নাম্বার ক্লাসটা রিভিশন করতে হয়। হ্যাঁ ওইটা একটু দিবেন। টুলস দেওয়ার দরকার না, এমনি উপরে সেট একটু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গতকালকে শিক্ষাতে যাইতে দিব। করোনা তো মানে স্কুল কলেজ বন্ধ তো লেগে মানে পড়ালেখাতে আগ্রহ নেই লেগে বারবার আপনি শিখে। অসুবিধা নাই, জিজ্ঞান।
তৃতীয় ক্লাসে মোটামুটি আমরা একটা প্ল্যান নিয়ে আগাইছিলাম যে আমরা ধরেন একটা ওয়েবসাইট তৈরি করব অথবা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করবে, যদি উনি আমাদেরকে পরামর্শ দেয়, তাহলে আমার যদি নিজের ওয়েবসাইট না থাকে বা ওয়েবসাইট সম্পর্কে যদি আমার পর্যাপ্ত জ্ঞান না থাকে, তাহলে তো আমি ওনার পরামর্শ দিতে পারব না। তাহলে আমার এইটার এসইওর যে কাজগুলো আমি করবো, এর জন্য তো আমার একটা প্ল্যান দরকার হবে না যদি একজন নতুন ওয়েবসাইট ওনার আমার বলে যে তুমি এটা টোটাল তোমার প্ল্যানে তুমি চালাই না, তোমার প্ল্যানে তুমি এসইওটা করে দাও, তাহলে এটা সম্পর্কে তো আমার একটা ধারণা থাকতেইব, টোটাল একটা ধারণা থাকতেইব না। প্রথমে আমি আমার প্ল্যানের মধ্যে দেখবো কোন জিনিসটা, যদি ক্লায়েন্ট আমার ওয়েবসাইট দেয় তাহলে আমি যেমন আমার নামটা নিলাম, এটা তোমার প্ল্যান। হ্যাঁ একটা না এটা প্ল্যান না, ঠিক আমি প্ল্যানের বিস্তারিত সবটা বুঝাইতেছি। ধরেন আমি একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করি, একটু কি নিয়ে সার্চ করা যায়, আচ্ছা সার্ভিস। আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ, আমরা একটা কিওয়ার্ড দিয়ে এই সাইটটাতে আমরা ঢুকলাম না। এখন এই সাইটটা একটু দেখেন, এই সাইটটা আমরা যদি একটু দেখি, এই সাইটটা দেখলে আপনার আইডিয়াটা কি আসবে যে সাইটটাতে অ্যাকচুয়ালি কি করে, তারা কি সার্ভিস দেয়। আমরা ঢুকলাম যেমন বাসাবাড়ি ক্লিন, তারপর গ্লাস মানে এইসব ক্লিন পরিষ্কার করে। আচ্ছা একটা জিনিস তো বুঝতে পারছি যে এখানে ক্লিনিং সার্ভিস দেয়, ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে তো আমরা এটা বুঝতে পারছি যে এটা ক্লিনিং সার্ভিস দেয়, ক্লিন সার্ভিস করে। তার পেজটা দেখার পরে তো আমাদের একটা ধারণা হয়েছে না, যে লেখালেখিগুলো দেখলাম, তার কন্টেন্টগুলো দেখলাম, দেখার পরে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝছি, যখন তার টাইটেলটা আমরা দেখলাম, তার পেজের যে টাইটেলটা দেখার পরে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এইটা ক্লিনিং সার্ভিস দেয়। তো যদি আমার সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে সার্ভিসটা নিব। তাহলে এখানে এই সাইটটাতে ঢোকার পরে এই ক্লিনিং সার্ভিস বিষয়টা যেটা আমার প্রথমে আসছে, এই ক্লিনিং সার্ভিসটা হলো তার নিশ, তার টপিক। তা আমি এই সাইটটা থেকে প্রথমে ঢোকার পরে আমি একটা জিনিস তো শিওর হইলাম, এই সাইটটা মূলত কাজ করে ক্লিনিং সার্ভিস নিয়ে। প্রথম দেখাতে আমি যে জিনিসটা বুঝলাম, তো একটা ক্লায়েন্ট যখন আমার একটা ওয়েবসাইট দিবে যে তুমি আমার ওয়েবসাইটটা দেখো, আমি দেখার পরে এখানে প্রথমে আমি কোন জিনিসটা দেখব, প্রোডাক্ট, হ্যাঁ নিশ কি, অথবা তার প্রোডাক্ট কি, বা তার সার্ভিস কি, অথবা তার টপিক কি। পরে আমরা পরবর্তী কাজ করব এই টপিকের উপরে, এই নিশের উপরে কারা কম্পিটিটর আছে। কম্পিটিটর কি একটু আগে তো বললাম, ওই কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে কথাটা বলছিলাম, যে এই কিওয়ার্ডগুলো নিয়ে কারা কাজ করে, যে নিশটা আছে এই নিশটা নিয়ে কারা কাজ করে, এই নিশের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো নিয়ে কারা কাজ করে, তারা আমাদের কম্পিটিটর। এই কম্পিটিটরের কি অবস্থান আছে এইটা আমি জাজ করব। আমি আমার টুলস আছে, এই টুলস দিয়ে আমি এগুলো খুঁজে বের করবো যে কম্পিটিটর কারা আছে, তাদেরকে আমি মার্ক করব। মার্ক করলে আমার সুবিধা হইতেছে কি, তাদের কোন কোন জায়গার মধ্যে দুর্বলতা আছে এই জায়গার মধ্যে আমি ভালো কাজ করবো। তাদের কোন জায়গায় দেখলাম যে তারা এই জিনিসটা দিতেছে, খারাপ দিতেছে, আমি এই পয়েন্টটা ভালো করবো, তাহলে আমারটা অটোমেটিক্যালি ভালো হবে।
অথবা তারা যে সার্ভিসটা দেয় না আমি এই রিলেটেড আরেকটা সার্ভিস আমি অ্যাড করব, যাতে তাদের থেকে আমি আমার ওয়েবসাইটটা অথবা আমার যে ব্যবসাটা এটা ভালো থাকে, আমার বিজনেসটা ভালো থাকে। আর আমি যে মানে অ্যাকচুয়ালি যখন আমরা আইডেন্টিফাই করলাম একটা নিশ, যে ক্লিনিং সার্ভিস যে নিশটা আমরা আইডিয়া করলাম যে উনি আমার ক্লায়েন্ট ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করে, এখন কথা হইলো এইটার কোনো মার্কেটে ব্র্যান্ড ভ্যালু আছে কিনা, অর্থাৎ মার্কেটে এই জিনিসটা মানুষের পছন্দ করে কিনা, এই মানুষ এই বিষয়গুলো নিয়ে ওয়েবে সার্চ করে কিনা, এইটা আমার দেখতে হবে। এইটা যে একটা ব্র্যান্ড, ক্লিনিং সার্ভিসটা যে একটা ব্র্যান্ড, এইটা কতজন লোকে সার্চ করে, এইটার একটা টোটাল হিসাব কিতাব আমার নিতে হবে, একটা ডাটা আমার নিতে হবে। আর তারপরের ব্যাপারটা আসতেছিল টোটাল মার্কেটটা কি আছে, ব্র্যান্ড ভ্যালুর সাথে সাথে আমাদের মার্কেটের হিসাবটা বেরিয়ে আসবে যে এইটা মূলত মার্কেটে মানুষের কীরকম চাহিদা। তারপর যেহেতু একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে, এটার জন্য একটা বাজেট আছে, বাজেটটা নিয়ে আলোচনা করা আর কি। তা আমাদের প্ল্যানের মধ্যে কি আসতেছে একটু যদি ওভারভিউ দেন কেউ। প্ল্যানের বিষয়ে আসতেছে যে আমার ক্লায়েন্টের নিশ কোনটা বা প্রোডাক্ট কোনটা প্রথম আসে এইটা, জি। তারপর মার্কেটে কি পরিমাণ কম্পিউটার আছে, তার ওই যে প্রোডাক্টটা বা ওনার নিশটা সম্পর্কে কতগুলা মানে আমার কম্পিউটার আছে, এগুলো আমার খুঁজে বের করতে হবে, এগুলো আমার খুঁজে বের করতে হবে, হ্যাঁ মার্ক করতে হবে। তারপরে আইডেন্টিফাই আওয়ার ব্র্যান্ড, হ্যাঁ এই ব্র্যান্ড সম্পর্কে এই ব্র্যান্ড রিসার্চ করতে হবে। না এই ব্র্যান্ডের কোনো ভ্যালু আছে কিনা এই বিষয়ের ডাটাগুলো আমি বের করে আনবো। তারপরে এই যে টার্গেটেড মার্কেট আছে, এই মার্কেটের অবস্থানটা কি আছে, এইটা আমি বিভিন্ন টুলসের মাধ্যমে বের করে আনবো। আমার এই ডাটাগুলো লাগবে। আমি যখন একটা ওয়েবসাইট একজন আমার দিবে যে তুমি আমার ওয়েবসাইটটা দেখো, এটা নিয়ে তুমি কাজ করলে তুমি অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করবে আমার একটা প্ল্যান তুমি দাও, তাহলে আমি প্রথমে তার নিশটা কি আছে এটা চিনবো, তার নিশটা আমার চিনতে হবে, তার ওয়েবসাইটে ঢুকে তার নিশটা আমি চিনবো। তারপরে তার ওয়েবসাইটের এই এগেনস্টে তার সে যে কিওয়ার্ডগুলো নিয়ে আছে বা কিওয়ার্ডগুলোর সে র্যাঙ্কে নিতে চাইতেছে, এই কিওয়ার্ডগুলো নিয়ে কে কে কাজ করে, এই কম্পিটিটরগুলো আমি খুঁজে বের করব। আর এই নিশের ব্র্যান্ড ভ্যালুটা কি আছে এইটা আমি খুঁজে বের করব। কারণ যদি ব্র্যান্ড ভ্যালু না থাকে, ধরেন ক্লিনিং সার্ভিস কেউ নেয় না, ক্লিনিং সার্ভিস কেউ নেয়ই না, তাইলে এই সার্ভিস নিয়ে তো তারা যদি আমি বলি যে তুমি আগে বাড়ো, তাহলে কি লাভ হবে কোনো? কারণ তার এই কাজের কোনো ভ্যালু নাই, ব্র্যান্ড ভ্যালু নাই, তাহলে এই কাজ নিয়ে সে আগে বাড়তে পারবে না। যদি কিছু ব্র্যান্ড ভ্যালু থাকে অথবা ভালো ব্র্যান্ড ভ্যালু থাকে, এই ক্ষেত্রে সে আগে বাড়তে পারবে। আর টার্গেট মার্কেট, আমি আসলে যাদেরকে টার্গেট করতেছি বা যে দেশে টার্গেট করতেছি, এখন আমি দেখতেছি বাংলাদেশে ক্লিনিং সার্ভিস নিয়ে খুব বেশি সার্চ হয় না, কিন্তু ইউএসএ তে ভালো সার্চ হয়। তাহলে আমি যদি বাংলাদেশে টার্গেট করি, মার্কেটটা টার্গেট করি, তাহলে কি আমার টার্গেটটা ঠিক হবে? না, ঠিক হবে না সেটা। এই কারণে আমরা যখন প্ল্যান করব এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমরা যখন একটা ওয়েবসাইটের জন্য একটা প্ল্যান সাজাবো, যে আমরা এই টোটাল যে ব্যাপারটা নিয়ে আগে বাড়বো, যে আমাদের এই সাইটটার এসইও করে দিতে হবে, এখন আমাদের এই বিষয়গুলো মাথার মধ্যে নিতে হবে। আমরা নিশ কি আছে এই জিনিসটা আগে আইডেন্টিফাই করব, তারপরে কম্পিটিটরগুলোর অ্যানালাইসিস করব, ব্র্যান্ড ভ্যালু দেখব, টার্গেট মার্কেটটা দেখব, তারপরে ক্লায়েন্টের বলবো বা আমার নিজের যে একটা বাজেট আছে এটা আমি ফিক্স করে আমি আমার কাজে নামা করবো। তাহলে আমাদের কাজে নামার সময় কি লাগবে? কাজে নামার জন্য আমাদের ওয়েবসাইটের জন্য কিছু প্রথমে আমাদের একটা নিশ লাগবে। আমরা যদি আমাদের নিজের জন্য একটা ওয়েবসাইট করতে চাই, আমাদের একটা নিশ লাগবে যে কি টপিকের উপরে আমরা কাজ করব। যদি আমরা নিজের জন্য করতে চাই, ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট তো তার নিশ নিয়েই আসবে, এই ক্ষেত্রে আমাদের নিশ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। তবে ক্লায়েন্ট যদি বলে যে ভাই তুমি আমার একটা নিশও রিচার্জ করে দাও, যে নিশটা যাতে মার্কেটে মোটামুটি চলে, যাতে এটার একটা ভ্যালু আমি পাই, এটার একটা ফিডব্যাক আমি পাই ব্যাক এন্ডে, তাহলে তো আমার তার নিশ নিয়ে আগে তারে আমার নিশ বাই করে দিতে হবে, তারপরে এই কাজের দিকে আগাইতে হইব। তাহলে নিশ বাই করতে গেলে আমার যে কাজটা আসবে এইটা হলো কিওয়ার্ডের রিসার্চ। এই নিশের এগেনস্টে কি পরিমাণ কিওয়ার্ড আছে, আর মানুষ কি ভিজিটররা কি কিওয়ার্ড ব্যবহার করে এই কিওয়ার্ডের উপরে আমরা টোটাল একটা রিসার্চ করব। তাহলে হোয়াট উইল আই ডু কিওয়ার্ড রিসার্চ, আমরা কেন কিওয়ার্ড রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চ যে প্রসেস,
হ্যাঁ একটা বলেন কোশ্চেন ছিল ভাই, উপরের ভাই একটু জানেন, জি জি এই যে এখানে যেটা ভাই আইডেন্টিফাই ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিস নিশ, এটা না হয় সিলেক্ট করা যাবে, কিন্তু এই যে মার্কেট যে কম্পিটিটর জি এইটা আর আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড ভ্যালু, এই দুইটা আসলে কিভাবে? এইটা আমাদের কিছু টুলস আছে। হ্যাঁ, আমরা তো আচ্ছা। আজকে গত ক্লাসগুলোরে রিভিউ করতেছি। আমাদের টুলস আছে, আমাদের টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। রিসার্চ করলে আমরা কম্পিটিটর, তারপরে ব্র্যান্ডের ভ্যালুটা কি আছে, টার্গেট মার্কেটে লোকজন আসবে কিনা, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব যখন আমরা প্র্যাকটিক্যালি ডেটাগুলো অ্যানালাইসিস করব। কিন্তু অ্যানালাইসিস জি, করার আগে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। অ্যানালাইসিস করার আগে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। এর আগেও যে যে বিষয়গুলো বলে আসছি প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ডেটা কালেকশন করে তো আমাদের লাভ হবে না কোনো। জি আচ্ছা, তাহলে এইটা ক্লিয়ার? জি 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 ভাই ক্লিয়ার। আচ্ছা, এবার আসি কিওয়ার্ড রিসার্চ কেন করব আমরা। সরি, কিওয়ার্ড কি এটা তো বলে আসছি না। হ্যাঁ, তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ আমরা কি জন্য করব বলেন তো, একজন বলেন কি জন্য, কি প্রয়োজন আমরা কিওয়ার্ড রিসার্চ করব? প্রয়োজনটা কি আমাদের? মানে আমরা বিজনেসের জন্য ভিজিটর কিসের জন্য, মানে যে কিওয়ার্ডটা সার্চ ই করার পর আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে, আমার লাভ হবে, এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আমি একটা ওয়েবসাইট তৈরি করব। এই ওয়েবসাইটে প্রথমে আমার একটা নিশ দরকার, আর এই নিশটা খুঁজে বের করার জন্য প্রথমত আমি কিওয়ার্ড রিসার্চ করব। আর দ্বিতীয়ত ধরেন আমি একটা নিশ আমার সিলেক্ট হয়ে গেছে। প্রথমত যদি কেউ আমার নিশের কথা বলে, এক্ষেত্রে আমার কিওয়ার্ড রিসার্চ লাগবে, কারণ হলো তার নিশটা আমার খুঁজে বের করে দিতে দিব। কিওয়ার্ড রিসার্চটা টোটালি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমি ওই নিশটারে বের করে আনবো। অথবা আমার একটা সাইট এই অলরেডি একটা নিশ সিলেক্ট করা আছে, একটা সাইটের জন্য একটা টপিক সিলেক্ট করা আছে। আমি ধরে নিলাম যে আমি ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করবো, তাহলে আমার একটা কিওয়ার্ড কিন্তু অলরেডি আমার হাতে আছে না, যে আমি ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করবো, আমার ওয়েবসাইটটা ক্লিনিং সার্ভিসের উপরে। ধরেন আপনার এক ক্লায়েন্ট বললো যে দেখো তুমি আমার ওয়েবসাইটটা এটা ক্লিনিং সার্ভিস নিয়ে করা, এখন এইটার কিওয়ার্ড রিসার্চ তুমি করে দাও। তাইলে এখন আমি কাজ করব এক প্রক্রিয়াতে। আর যদি আমার নিশ না জানা থাকে, ধরেন আমি একটা সম্পূর্ণ নতুন ওয়েবসাইট খুলবো, অথবা ক্লায়েন্ট আমার বলতেছে যে আমি একটা নতুন ওয়েবসাইট খুলবো, তুমি একটু দেখে দাও যে কোন নিশটা অ্যাকচুয়ালি প্রফিটেবল, কোন নিশটা থেকে গেলে আমি কিছু বিজনেস আশা করতে পারি। এতটুকু ব্যাপার কি বুঝতে পারছেন? জি বুঝছি। বুঝছেন? হ্যাঁ ভাই। কি বুঝছেন এটা একটু বলেন তো একজনে, ওভারভিউ দেন, ছোট্ট একটা ওভারভিউ দেন, এক লাইন। কিওয়ার্ড রিসার্চ আমরা কি জন্য করব? আমি বলবো হ্যাঁ। জি জি বলেন বলেন বলেন। মানে ধরি ভাই আমার একটা বিজনেস আছে, হ্যাঁ, জি। ধরি সেটা মানে রেস্টুরেন্টের বিজনেস হতে জি পারে। জি জি তো আমার রেস্টুরেন্টের এক্স ওয়াই জেড এরকম কোন একটা নাম। জি এখন আমার এই বিজনেসটা যেহেতু আছে, মানে এই বিজনেসটা মানুষ মানে কিভাবে সার্চ করলে যে আমারটাই 1 নাম্বার বা 2 নাম্বার এরকম একটা পেজে শো করবে, এবং আমার এখানে এই নির্দিষ্ট এক্স ওয়াই জেড সিলেক্ট করে সেই জন্য আমার এখানে মানে আসতে পারে, বা অথবা এক্স ওয়াই জেড দিয়ে সার্চ দিলে যেন আমার এটা পায়। জি এরকম টপে যেন থাকে মোটামুটি জি, জি, জি। 1 হোক বা 2 হোক। জি। এই কারণে মানে সঠিক কিওয়ার্ডটা আমি রিসার্চ করব। হ্যাঁ, সঠিক কিওয়ার্ডটা আমি বের করে নিয়ে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। ওই কিওয়ার্ডটা সঠিক কিওয়ার্ডটা বের করে এই কিওয়ার্ডটা নিয়ে আমার ওয়েবসাইটের জন্য কাজ করব, আমার রেস্টুরেন্ট ব্যবসার জন্য কাজ করব। এবং কিওয়ার্ডের জন্য রিসার্চ করার জন্য যে যে বিষয়গুলো আছে, যেমন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ যেটা বললেন যে 1 থেকে 30 জি এর মধ্যে যদি হয় তাহলে সেটা ভালো। এবং কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 30 প্লাস হয়, 50 বা 70, জি ওগুলো আমরা নিব না, কারণ ওগুলোর মধ্যে একাধিক ইয়ে থাকবে। জি কম্পিটিটর বেশি আর কি, ডিফিকাল্টি বেশি। হ্যাঁ, কম্পিটিটর বেশি, তার মানে ডিফিকাল্টিও বেশি। জি আচ্ছা, যাই হোক, তাহলে এরকম বিষয়টা। আমাদের জন্য, আমাদের একটা ওয়েবসাইটের জন্য যদি আমরা ধরেন রেস্টুরেন্ট ব্যবসার জন্য যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমাদের কিছু কন্টেন্ট তো দিতে হবে, কিছু পোস্ট করতে হবে না? যে আমি ভাই বার্গার বেশি, আমি এটা বেশি ওইটা বেশি, এটার জন্য তো আমার পোস্ট করতে হবে না? জি জি এই জন্য আমাদের মূলত প্রয়োজন হয় এই পোস্টগুলোরে আমরা বলি কন্টেন্ট, এসইওর ভাষায় এটা কন্টেন্ট। তাহলে আমি যে কন্টেন্টগুলো তৈরি করবো, এই কন্টেন্টের জন্য মূলত আমি কিন্তু রেস্টুরেন্ট যে আমার নিশ, মানে আমার টপিকটা কিন্তু রেস্টুরেন্ট, আমি জানি জি। আমার টপিকটা রেস্টুরেন্ট, এটা আমি জানি। এই রেস্টুরেন্ট রিলেটেড পোস্ট করার জন্য, অর্থাৎ কন্টেন্ট লেখার জন্য আমি কিছু কিওয়ার্ড বের করে নিয়ে আসবো। একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে আমি কিছু কিওয়ার্ড বের করে নিয়ে আসবো।
আর এই কিওয়ার্ডগুলো নিয়েই আমি আমার এই সাইটে অর্থাৎ আমার রেস্টুরেন্ট ব্যবসার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে আমি কন্টেন্ট লিখব, এই কিওয়ার্ডটা নিয়েই কন্টেন্ট লিখব। তাহলে মানুষ সার্চ করবে এই কিওয়ার্ডটা, আমার কন্টেন্টের মধ্যে মানুষ আসবে, মানে আসার একটা পসিবিলিটিস আছে। আচ্ছা ভাই, কন্টেন্ট বলতে কি এখানে শুধু ডেসক্রিপশন নাকি ওই যে না না না, টাইটেল পোস্ট সাবটাইটেল সব? এগুলো সবই আসবে। আমি এটার ডিটেলস আপনারা বোঝাবো, ডিটেলসে যাব। আমরা যখন অন পেজে যাব একদম ডিটেলস আমাদের বুঝতে হবে। কন্টেন্ট লেখার জন্য আমাদের ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের বুঝতে হবে, নাহলে তো আমরা বুঝবো না অ্যাকচুয়ালি একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমরা কিভাবে লিখবো, কিভাবে এটা এসইও ফ্রেন্ডলি হলো, এটা আমরা সবকটাই দেখবো অন পেজের মধ্যে গিয়া। তা আমরা আপাতত এই জিনিসটা বুঝি যে কিওয়ার্ড রিসার্চটা মূলত আমি কি জন্য করব, এইটা আগে আমরা ক্লিয়ার হই। জি, আমাদের উদ্দেশ্যটা কি? কিওয়ার্ড রিসার্চ তো আমরা করবো, আমরা এই এসইও শিখতেছি, কিওয়ার্ড রিসার্চ করবো। এখন কিওয়ার্ড রিসার্চটা আমি কি জন্য করব? ধরেন আচ্ছা, আমি আরেকটু বলি। এখানে দুইটা কারণে আমরা দুইটা প্রধান ইয়া পাইতেছি। একটা হলো আপনার, ধরেন আমার কোনো নিশ জানা নাই, কোনো একজন আমার বললো যে ভাই তুমি আমার একটা সাইট করতে দেবো, আমি তো কোনো টপিক জানি না, তুমি আমার সাইটটা করে দাও, এই সাইটের জন্য দুইটা টপিক বাছাই করে দাও। এই টপিকটা বাছাই করার জন্য, অর্থাৎ নিশ টপিক বা বিজনেস যেটাই বলেন, এইটা বের করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ভাই ক্যাটাগরি তো বলে দিতে হবে, তাই না? ক্যাটাগরি এগুলা পরে আসতেছি। আপনি আগে এই বিষয়টা ক্লিয়ার, এইটার একটা ক্লিয়ার ধারণা আগে নেন। কি জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের রিসার্চ করার পিছনে কারণটা কি, আমাদের কিওয়ার্ডগুলো কেন লাগবে, এইটা আমরা আগে বুঝি। আমার যখন নিশ জানা থাকবে না, ধরেন একটু আগে আপনি বললেন, উদাহরণস্বরূপ দিছিলেন হলো রেস্টুরেন্ট বিজনেস দাঁড় করানোর জন্য আপনি কিছু কিওয়ার্ড নেবেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি আপনার সাইটে কন্টেন্ট লিখবেন অথবা পোস্ট করবেন। তো আমি তো এখানে টপিকটা জানতাছি যে রেস্টুরেন্ট, কিন্তু কেউ একজন আপনার টপিক জানে না। এখন সে এসে আমার বললো যে ভাই আমার তো একটা লাভজনক একটা টপিক আমার দেন, যেটা নিয়ে যদি আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি, এখানে হয়তো অ্যাডসেন্সের থ্রুতে আমি কিছু টাকা ইনকাম করলাম, পাশাপাশি যদি আমার সার্ভিস মানুষ কিনে তাহলে ওইখান থেকে আমি কিছু টাকা ইনকাম করলাম, দুইটা ওয়েতে আমি টাকা ইনকাম করলাম, সার্ভিস সেল করলাম, পাশাপাশি অ্যাডসেন্স থেকেও কিছু টাকা ইনকাম করলাম। মানে এই মনিটাইজেশনের ব্যাপারে আমরা পরে আসি, কিন্তু যেহেতু একটা ওয়েবসাইট আমরা বিল্ড করি বা কোনো একজন মানুষ ওয়েবসাইট একটা বিল্ড করে, এটার পিছনে তার টেন্ডেন্সি থাকে, এটার মধ্যে মানুষ আসবে, তার সার্ভিস নিবে, সে কিছু টাকা ইনকাম করবে, এটাই তো তার মূল টেন্ডেন্সিটা। জি জি, তাইলে এটা ইন্টেনশন। হ্যাঁ, এটা যদি ইন্টেনশন হয়, তাহলে আমি একটা সাইট তৈরি করবো। ধরেন আরো সহজ করে আমি উদাহরণ দিই। ধরেন ওই যে আমি বলছিলাম, এর আগে একবার বলছিলাম যে আমি একটা দোকান নিলাম, দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগাইলাম। এখন আমি যদি দোকানের ভিতরে ডেকোরেশন করে এই যে প্রোডাক্ট আমি সেল করবো, এই প্রোডাক্টগুলো আমি যদি দোকানে ডিসপ্লে না করি, তাহলে কি মানুষ আমার প্রোডাক্ট নিবে? বাইরে থেকে মানুষ এসে আমার জিগাইবো যে ভাই কি লেগে বলেছো তুমি? না। তাহলে আমার কি করতে হবে? আমার ওয়েবসাইটের ভিতরে পর্যাপ্ত কন্টেন্ট দিতে হবে, আর এই কন্টেন্টগুলো দেওয়ার জন্যই আমি মূলত কিওয়ার্ডটা রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চে আমার যে কিওয়ার্ডগুলো বেরিয়ে আসবে, এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি আমার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখব। ধরেন আমি একটা কিওয়ার্ড বের করে আনলাম, হাউ টু লার্ন এসইও, এইটা নিয়ে আমি লিখলাম 1000 ওয়ার্ড বা 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলাম। আর্টিকেল লিখা আমি এটাতে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি এই প্রসেসে এসইওটা আপনি শিখতে পারেন। লাস্টে আমি একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিলাম যে আপনি যদি এই কোর্সটা করতে চান তাহলে আমার ফোন নাম্বারে আপনি ফোন দেন। তাহলে এইটার মূলত আমি কিওয়ার্ডটা কিনেছিলাম হাউ টু লার্ন এসইও, আর এই কথাটার উপরে হাউ টু লার্ন এসইও এইটার উপরে আমি টোটাল কন্টেন্টটা লিখলাম। অর্থাৎ আমার দোকানে ধরেন আমি একটা মুদির দোকান, মনে করেন আমার একটা মুদির দোকান, এখানে আমি চাল ডাল বিভিন্ন প্রোডাক্ট সেল করি, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করি, আর এই প্রোডাক্টগুলো আমার দোকানে আছে বিদায় মানুষ এসে নিতেছে। এখন আমার একটা ওয়েবসাইট আছে, এখানে যদি আমি কন্টেন্ট না দিই তাহলে মানুষ এসে আমার ওয়েবসাইটে দেখবেটা কি? দেখার মতো কিছু নাই। যদি কন্টেন্ট দেই তাইলেই মানুষ আসবে, আইসা এগুলো পড়বে, হয়তো কোনো একজন আমার কাস্টমারে কনভার্ট হবে। ব্যাপারটা কি এরকম না? তাইলে এই যে আমি কন্টেন্টগুলো দিব, এই কন্টেন্টগুলোর জন্য আমার প্রয়োজন হবে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমি কন্টেন্ট লিখব, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটে পোস্ট করব। কি জন্য কিওয়ার্ড রিসার্চ করব, এটা কি বুঝতে পারছেন নাকি আরো সমস্যা আছে? বলেন।
না ভাই ক্লিয়ার ইনশাআল্লাহ। দেখেন তো আর দু একজন বলেন, আর দু একজন বলেন, সারা পাচ্ছি না। ভাই হ্যাঁ, clear, clear। কন্টেন্টে কি আমরা কি ইমেজ এবং ভিডিও এগুলো কি ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবো, এইগুলা আমরা অবশ্যই ইউজ করতে পারবো। কন্টেন্টের মধ্যে আপনি ভিডিও দিতে পারবেন, যদি আপনি ইমেজ দিয়ে একটা বিষয় একজনের কাছে উপস্থাপন করতে পারেন তাও সম্ভব। আবার কেউ লেখা দেয়া করতেছে, আবার কেউ ভিডিও দেয়া করতেছে, প্রত্যেকটাই একটা কন্টেন্ট। এখন কথা হইলো আমি কন্টেন্টটা মূলত দিচ্ছি, কেউ একজন আসবে, এইটা পড়বে, আমার পেজে কিছুক্ষণ থাকবে, আমার ফুল ধরেন আমি একটা ভিডিও দিলাম, 5 মিনিটের ভিডিও দিলাম, এইটা 5 মিনিট একজনে দেখলো, যদি 5 মিনিট একজনে দেখে তাহলে সে আমার প্রতি একটা ভালো ধারণা জন্ম নিতে পারে। অথবা আমি 5 মিনিটের ভিডিওর মধ্যে বলার পরে আমি একটা কোনো একটা প্রোডাক্টের একটা অংশ ধরাই দিলাম যে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আমার কাছ থেকে, যদি আমার কথা তার ভালো লাগে তাহলে তো সে আমার প্রোডাক্টটা নিবে। ধরেন আমি উদাহরণস্বরূপ যে দিলাম যে হাউ টু লার্ন এসইও, আপনি কিভাবে এসইও শেখা যায় এইটা লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পরে একটা পেজে আমি ঢুকলাম, এই পেজে ঢুকে দেখলাম যে উনি কিভাবে এসইও শেখা যায় এটা নিয়ে একটা আর্টিকেল লিখছে, 1000-1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে। এই আর্টিকেলটা আমি পড়লাম, পড়ার পরে আমার তো একটা ধারণা জন্ম নিল যে মনে হয় ওনারা এসইও সম্পর্কে বুঝে আর ওনারা এসইওটা আমার শিখাইতে পারবে। তাহলে নিচে যে কল টু অ্যাকশন একটা বাটন দিছে ওইটাতে আমি ক্লিক করে তাদের কোর্সটা আমি কিনলাম, তাইলে আমি কি তাদের একটা ক্লায়েন্ট হলাম না? হ্যাঁ, তাইলে এরকম আরো বিভিন্ন ধরনের আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, একটা টপিকের ব্যাপার বললাম যে হাউ টু লার্ন এসইও। তাইলে এরকম আরো অনেকগুলা টপিক আপনি নিয়ে আসতে পারেন এই রিলেটেড, মানে এসইও রিলেটেড, যেটার পরিশেষে আপনি চাইলে ওই কোর্সের একটা লিঙ্ক দিতে পারেন, কোর্সটা সেল করতে পারেন। অথবা আমরা ওয়েব পেজে যে অ্যাডসেন্সের ব্যাপারটা বলছিলাম যে অ্যাডসের থ্রুতে আমরা টাকা ইনকাম করতে পারি মনিটাইজেশনে। আচ্ছা এখন আবার একটু বলেন যে আমরা কিওয়ার্ড রিসার্চ কেন করব, এটা কি বুঝতে পারছি? জি ভাই হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। বলেন, একজন বলেন। উদ্দেশ্যটা যদি আমি না জানি যে কিওয়ার্ড রিসার্চটা আমি কেন করব, তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চের দিকে আগাইতে পারবো না। আমি একবারে ইজি ভাষায়, একবারে সহজ ভাষায় বলি, ধরেন আমার একটা টপিক নির্বাচন করতে হইব, টপিক নির্বাচন করতে গেলে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর এটা হইলো আমার যদি একটা টপিক নির্বাচন করা থাকে, এই যে একটু আগে রেস্টুরেন্ট উদাহরণ আসছিল যে টপিক নির্ধারণ করা আছে, এখন এই টপিকের উপরে বিভিন্ন কিওয়ার্ড দিয়া আমি আমার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করব, মানে পোস্ট করব, যে পোস্টগুলো দেখা ভিজিটর আমার সাইটে আসবে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন করব এইটা বুঝতে পারছি? জি ভাই বুঝছি। আচ্ছা এবার সামনে বাড়ি। হ্যাঁ দেখেন আমরা এবার দেখব হোয়াট কাইন্ড অফ কিওয়ার্ড উই উইল চুজ, মানে আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব। আমাদের একটা সাইট অথবা একজন ক্লায়েন্ট আসলো বললো যে তুমি আমারে নিশ খুঁজে দাও অথবা আমার কিওয়ার্ড রিসার্চ করে দাও, যদি ক্লায়েন্ট আমার টপিক দিয়ে দেয় তাহলে গুড, আর যদি টপিক না দেয় তাহলে আমার খুঁজে বের করতে হবে নিশ। অ্যাকচুয়ালি আমি মূলত কি নিয়ে কাজ করবো এটারে খুঁজে বের করার জন্য আমি কিছু কিওয়ার্ডের আইডিয়া নিব, আইডিয়া থেকে আমি এগুলার ব্র্যান্ড ভ্যালু, তারপরে এই কম্পিটিটর, এই বিভিন্ন বিষয়গুলো অ্যানালাইসিস করে আমি খুঁজে বের করব যে কোন টপিকটা নিয়ে আমি কাজ করব। হয় দুইটা কাজ করব এই কিওয়ার্ড রিসার্চ করে, এক হলো আমি একটা নিশ বাই করব, আর যদি আমার নিশ অলরেডি বের করা থাকে তাহলে এই নিশ নিয়ে আমি এই কি কি বিষয়ের উপরে লিখব, আমার ওয়েবসাইটে কি কি বিষয়ের উপরে লিখব, এই বিষয়গুলো আমি নির্ধারণ করব কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা চুজ করার সময় কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে? এখানে আমাদের খেয়াল রাখতে হবে কিওয়ার্ডের কম্পিটিশনটা যাতে কম হয়, ল কম্পিটিটিভ, আর হাই ডিমান্ড, হাই ডিমান্ড, যাতে মানুষের একটা ভালো পরিমাণে একটা চাহিদা থাকে এই কিওয়ার্ডটার উপরে। কম্পিটিশনটা কম থাকবে, ডিমান্ড থাকবে বেশি। এই দুইটা বিষয় তো বুঝেন, ল কম্পিটিটিভ এন্ড হাই ডিমান্ড, এই দুইটা বিষয় তো বুঝেন? জি। আচ্ছা হ্যাঁ ভাই, আচ্ছা তারপরে আরেকটা বিষয় হলো নিশ রিলাভেন্ট। রিলাভেন্ট মানে কি? এখন গতকালকে উদাহরণ দিয়েছিলাম অঙ্ক আর বাংলা। ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, এইটাতে শুধু অঙ্ক নিয়েই কথা বলি, কন্টিনিউ সবসময় অঙ্ক নিয়েই কথা বলি, আর হঠাৎ করে একদিন যদি আমি এটার মধ্যে বাংলা ঢুকাই দিই তাহলে জিনিসটা কি দেখতে ভালো দেখাবে? বা আমার যারা ভিজিটর আছে তারা কি মনে করবে বিষয়টারে, যে কি রে একটা ওয়েবসাইট এটা সবসময় ইংরেজি না অঙ্ক নিয়ে কাজ করে, আজকে হঠাৎ করে বাংলা, এটা কোন ধরনের?
মানে বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে যায় না? জি একটু তো অনেক হয়, একটু না। হ্যাঁ, এখন আপনি ধরেন আপনি একটা রেস্টুরেন্টের ব্যবসা দিচ্ছেন, আপনি যদি এটার মধ্যে এই রেস্টুরেন্টের বিজনেস দিচ্ছেন আর এটা নিয়ে একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন যে কি আবু মিয়া রেস্টুরেন্ট ধরে নিলাম, এরকম আর কি, যে আমি আবুল হোটেল ধরে নিলাম, ধরে নিলাম আবুল হোটেল, নামটা আবুল হোটেল ধরে নিলাম আমি আবুল হোটেল। এখন কথা হলো আবুল হোটেলের ভিতরে পাওয়া যায় চিকেন বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি, এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে আমি চিকেন বিরিয়ানির উপর একটা টপিক লিখলাম, কাচ্চি বিরিয়ানির উপর একটা টপিক লিখলাম, আরও অন্যান্য যে প্রোডাক্ট আছে এটার উপরে আমি প্রত্যেকটার উপরে একটা করে টপিক লিখলাম, বা এটার এই রেসিপিটা আমি দিলাম, অথবা এই খাবারটা খাইতে কীরকম বা এই খাবারের মধ্যে কী কী ব্যবহার করা হয় আমি আমার কন্টেন্টের মধ্যে বিষয়গুলো তুলে ধরলাম। এখন এইটার ভিতরে যদি আমি একটা টপিক গিয়ে লিখি হাউ টু লার্ন এসইও, তাহলে ভাই এই জিনিসটা কেমন দেওয়া দিব? মানে একটা দিচ্ছি, মানে এসিও খাওয়া যায়, মানে কিছু বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক এরকমই ব্যাপারটা, রিলাভেন্ট হয় না, মানে একটা আরেকটার মতো হয় না। আমি যে টপিকটা নিলাম রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টের সাথে তো এসির কোনো রিলাভেন্সি নাই, মানে মিল নাই। আমি রেস্টুরেন্ট নিলাম, এখানে হয়তো আমি যদি ধরেন করলাম রেস্টুরেন্ট, আমি এখানে বিভিন্ন ধরনের বিক্রি করি, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করি, এইটার সাথে হয়তো দেখা গেছে আমি যদি ধরেন আমি কিছু প্রোডাক্টের বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যেমন রান্না করতে গেলে বিভিন্ন ধরনের সামগ্রী আমরা ব্যবহার করি, ধরেন একটা এই কড়াই অথবা প্যান, এই বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা ব্যবহার করি এইটার একটা রিভিউ আকারে আমি দিতে পারি। কারণ এই জিনিসটা দেখা গেছে আমি কাজ করলাম, আমার হোটেলের সাথে এটার একটা সম্পর্ক আছে। হোটেল যে নিচটা সরি এই রেস্টুরেন্ট যে নিচটা, এটার সাথে আমার এই বিষয়টার একটা সামঞ্জস্য আছে। যদি সামঞ্জস্য থাকে, ধরেন সামঞ্জস্য নাই, এক্ষেত্রে আমি এটা বলবো ইরিলেভেন্ট। আর যদি সামঞ্জস্য থাকে তাহলে এটা আমি বলবো রিলেভেন্ট। অর্থাৎ আমি যে নিচটা নিয়ে কাজ করি এইটার সাথে রিলেভেন্ট হইতে হবে। আমি যে কিওয়ার্ডগুলো খুঁজে বের করব, এই কিওয়ার্ডগুলো আমার যে টপিক, এই টপিকের সাথে রিলেভেন্ট হইতে হবে, মানে টপিকের সাথে ভালো একটা সম্পর্ক তার থাকতেই হবে। যদি টপিকের সাথে সম্পর্ক থাকে, এই ধরনের কিওয়ার্ডগুলো আমি খুঁজে বের করে আনবো। এতটুকু কি বুঝতে পারছি? জি। আচ্ছা, তারপরের অংশটা হলো প্রফিটেবল কিওয়ার্ড। মানে আমি অবশ্যই আমার ব্যবসার জন্য এরকম কিছু কিওয়ার্ড খুঁজে বের করে আনবো যেগুলোর অ্যাকচুয়ালি ওই যে মান্থলি সার্চ ভলিউম, ডিমান্ড থাকবে অনেক বেশি, কম্পিটিশন থাকবে কম, অর্থাৎ দিন শেষে এইগুলো হবে আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড। কারণ ভিজিটর মানে আমরা কি বুঝতেছি, গতকালকে বলছিলাম ভিজিটর মানে আমরা কি বুঝতেছি, ভিজিটররা যদি আমরা কনভার্ট করি, টাকা টাকা টাকা, আমাদের ইন্টেনশনটা কি? এই যে এত কষ্ট করতেছি, ওয়েবসাইট করতেছি, আমাদের ইন্টেনশন কি? বা কোনো একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট করতেছে, তার ইন্টেনশনটা কি? টাকা। হ্যাঁ, টাকা। তাহলে আমাদের এই টাকার জন্যই যেহেতু আমরা কাজ করবো, তাহলে আমাদের কিওয়ার্ডগুলোরে খুঁজে বের করতে হবে, প্রফিটের দিকে খেয়াল রেখে আমাদের কিওয়ার্ডগুলোরে বের করে আনতে হবে। তাহলে আমরা কি ধরনের কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো? যেই কিওয়ার্ডগুলো আমাদের জন্য মানে খুব প্রফিটেবল, কম্পিটিশনের লেভেল কম থাকবে, ডিমান্ডের মানে লেভেল, কম্পিটিশনটা কম থাকবে কিন্তু ডিমান্ডটা ভালো থাকবে, জি, এই ধরনের কিওয়ার্ডটা আমরা নিব। হ্যাঁ। 2 নম্বরে 2 নাম্বারটা এটা হচ্ছে এমন একটা মিশ নিব যেটা রিলেটেড হয়, ওটারই রিলেটেড থাকে, ইরিলেটেড নয়, হ্যাঁ সে ধরনের আমরা নিব না। ইরিলেটেড গুলো আমরা নিব না। প্রফিটেবলটা আমাদের প্রফিটটা কেমন থাকবে, মূলত প্রফিটটা মানে এত কিছু করলাম সেটা প্রফিটটা আমরা কেমন পেলাম সেটার ফিডব্যাকটাই আমরা দেখব। হ্যাঁ, মানে এই ধরনের কিওয়ার্ডগুলাই নেব যে কিওয়ার্ডগুলোতে আমাদের প্রফিট আসবে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব এরকম কিওয়ার্ডগুলোই আমরা নেওয়ার চেষ্টা করব। এই টপিকটা ছিল হোয়াট কাইন্ড অফ কিওয়ার্ড উই উইল চুজ, মানে কি ধরনের কিওয়ার্ড আমরা চয়েস করব আমাদের সাইটের জন্য। ভাই সমস্যা নাই। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ কিওয়ার্ড উই উইল চুজ, আমরা কি ধরনের কিওয়ার্ড নিব? ল কম্পিটিশন, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম থাকবে, ডিমান্ড ভালো থাকবে, আমাদের নিশ রিলেভেন্ট হবে, অর্থাৎ নিশের সাথে মিল থাকবে এবং এগুলা প্রফিটেবল হবে। ঠিক আছে? আচ্ছা, নিশ আইডিয়ার জন্য আমি একটা দিয়ে দিছিলাম যে উইকিপিডিয়াতে যাবেন, লিস্ট অফ হবিস তৈরি করবেন, লিস্ট অফ হবিস লিখে সার্চ করবেন,
সার্চ করলে আপনি অনেকগুলা নিশ আইডিয়া পাবেন। এখান থেকে আপনি যদি কোনো নিশ সম্পর্কে না বোঝেন, এটাতে ইমেজ সার্চ করবেন। ইমেজ সার্চ করলে আপনি দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ওই নিশটা কি। আর এই নিশের সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান থাকে, আপনি এই নিশ নিয়ে কাজ করতে পারবেন। আর যদি ক্লায়েন্টে যদি যখন নিশ দিয়ে দেবো, তখন তো আমার নিশ নিয়ে মাথা ব্যথা নেই। কথাটা কি কইছি বুঝছেন? ক্লায়েন্ট যদি আমার নিশ নিয়ে দেয়, নিশ দেওয়া দেয় যে বা আমার এই নিশটা আছে, তুমি এই নিশের উপরে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে তো আমার নিশ নিয়ে কোনো টেনশন নেই। নিশ নিয়ে কি আমার কোনো টেনশন আছে? যখন ক্লায়েন্ট আমার নিশ দিবে না, তখন আমার বিভিন্ন নিশ আইডিয়া বিভিন্ন সোর্স থেকে আমি খুঁজে বের করবো। আমি গুগলে বিভিন্ন বিষয়ে সার্চ করবো, আমার মাথার মধ্যে কিছু আছে, এইটা দিয়ে সার্চ করবো। আমি আমার দুইজন বন্ধুর সাথে কথা বলবো যে অ্যাকচুয়ালি এরকম কোনো টপিক দাও, যাতে এই ব্যবসাটা, যখন আমরা কোনো ব্যবসা করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে পরামর্শ করে, আচ্ছা বন্ধু বলো তুমি যে আমি আসলে ব্যবসাটা কিভাবে দাঁড় করাইতে পারি, বা এর কোন ব্যবসাটা দিলে আমার জন্য ভালো হবে। তখন দেখা গেছে ওই বন্ধু বিভিন্ন ধরনের পরামর্শ তার দেয়। তাইলে এই বিভিন্নভাবে আমি আইডিয়াগুলো নিব। আর আইডিয়াগুলো নেওয়ার জন্য আমি একটা ধরাই দিচ্ছিলাম আপনাদের, উইকিপিডিয়াতে লিস্ট অফ হবিস লিখে সার্চ করলে, অথবা গুগলে যদি আপনি লিস্ট অফ হবিস লিখে সার্চ করেন, অনেকগুলো টপিক আপনারা পাবেন। এর মধ্যে আমাদের যদি কারো ইচ্ছা থাকে যে আমরা একটা ওয়েবসাইট নিয়ে লিখবো, আমরা ওয়েবসাইটের জন্য একটা বা দুইটা টপিক আমরা নিব, নিয়ে এসে এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ শিখলাম। আর যদি কারো একান্ত ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করব, আপনারা এরকম করতে পারেন। কারণ যেহেতু আমাদেরটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট হতে যেতেছে, আমরা চাইতেছি টোটাল কাজ দিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে পরিণত করতে আর কি। তো ওইখান থেকে আমরা কিছু নিশের আইডিয়া নিব। আইডিয়াগুলো নিয়েই আমরা বিভিন্ন টুলসের ব্যাপারটা আসতেছি, বিভিন্ন টুলস আমরা ব্যবহার করব। এই টুলসগুলো ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, রিসার্চ করে বের করব যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি কতটুকু লাভবান হতে পারবো। তাহলে আমরা এখানে আজকে মানে 11 জন আছি, গতকালকে কয়জন ছিলেন জানি না। তা সবাই বলছিলাম এই দুইটা করে টপিক নেওয়ার জন্য। আচ্ছা আজকে তো তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা ক্লাস ওভারভিউ করতে আসছি। তাহলে মোটামুটি সময় মনে হয় 1-1.5 ঘন্টা হয়ে গেছে নাকি? ভাই অনেক টাইমই হয়ে গেছে, আজকে আর না যাই। আমাদের তো এগুলো তো কালকে তো টুলসের কিছু ধারণা দিয়েই দিছে। জি